ওকে, 7 নম্বরটা দেখেন। 7 নম্বরটা বলছে পপিকে মূল বেতনের 7/2 মানে 7.5% বাড়ি ভাড়া দিতে হয়। বাড়ি ভাড়া কাটার পর সে প্রতি মাসে 3,700 টাকা পায়। তার মাসিক মূল বেতন কত? তো এখানে আপনাকে মাসিক মূল বেতন কত এটা বের করতে বলছে, আর শতকরার যে পার্সেন্টেজটা সেটা দেওয়া আছে। তো আমি বলছিলাম যে আহ, যদি শতকরা পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই পার্সেন্টেজটা আগে ভালো করে বুঝে নিতে হবে যে এখানে কি দেওয়া আছে, শতকরা কি দেওয়া আছে, আর সেখান থেকে আপনাকে কি বের করতে বলছে। হ্যাঁ, পার্সেন্টেজের ভিতরেই আসলে জিনিসটা থাকে, ওটা খুঁজে বের করতে হবে। তো আমার কাজ হলো এই পার্সেন্টেজে নক করা। পার্সেন্ট হচ্ছে 7/2 বা এটাকে ভাঙাইলে হবে হলো গিয়া 7 × 14 আর কে 15/2%। ঠিক আছে, তার মানে এটাকে আমরা যদি এভাবে বুঝি যে এই 7.5 টাকাটা কি আসলে, এটা বলছে হলো গিয়া ভারী ভাড়া। লিখলাম বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া। তাহলে আপনার এটা এখান থেকে তিনটা জিনিস পাই। যদি আমরা এখান থেকে বের করি, তিনটা জিনিস কি কি হতে পারে, একটা হচ্ছে 100, আরেকটা হচ্ছে 15/2, আর একটা হতে পারে 185/2। তো এখন এগুলোর অর্থটা কি সেটা আমাকে বুঝতে হবে। 100 হলো যদি 7.5 টাকা বাড়ি ভাড়া দেয় তাহলে 100 মূল বেতন, মূল বেতন। এটা হচ্ছে 7.5 মানে 15/2, তার মানে এটা বাড়ি ভাড়া দেয়, এটা হচ্ছে বাড়ি ভাড়া, টাকার পরিমাণটা বাড়ি ভাড়া। এটা কি? এটা হচ্ছে বাড়ি ভাড়া দেওয়ার পর যে টাকাটা পায়, তার মানে 100 থেকে যদি আমরা 15/2 বাদ দিই তাহলে যে টাকাটা পাওয়া থাকবে সেটা হচ্ছে বাড়ি ভাড়া কাটার পর যেটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা বাড়ি ভাড়া কাটার পর, বাড়ি ভাড়া কাটার পর টাকা। দেখেন আমাকে কিন্তু তিনটা অপশন শতকরা থেকে বের করা যায়, সেই তিনটাই আমি এখন বের করে ফেলছি। এখন আপনার লাগবে কি, মানে কি দেওয়া আছে আর কি লাগবে। আপনাকে একটু পড়েন, পরে বলছে যে বাড়ি ভাড়া কাটার পর সে প্রতি মাসে 3,700 টাকা পায়। এই যে 185/2 এটা হচ্ছে শতকরার, ঠিক আছে। তার মূল টাকার হচ্ছে হলো গিয়া 3,700 টাকা, এটা বাড়ি ভাড়া কাটার পর পায়। প্রশ্ন করছে মাসিক মূল বেতন কত। এই শতকরার মাসিক মূল বেতন হচ্ছে 100 টাকা, তাহলে মোট টাকার মূল বেতন কত, এটা আপনাকে প্রশ্ন করছে। ঠিক আছে, তার মানে আপনি দেখেন, আপনি কিন্তু এখানে ইজিলি আপনি এখন সাজাইলেই হয়ে যাচ্ছে। যদি আপনি এই টাকাটা দেওয়া আছে যে 15/2 এটা দেওয়া আছে, বাট 185/2 এটা দেওয়া নাই, এটা আপনার দরকার, এই জিনিসটা আপনার দরকার। হ্যাঁ, কারণ আপনি বলতে পারতেছেন যে বাড়ি ভাড়া কাটার পর যদি 185/2 টাকা পায় তাহলে তার মূল বেতন হচ্ছে 100 টাকা। বাড়ি ভাড়া কাটার পর যদি 3,700 টাকা পায় তাহলে তার মূল বেতন কত, এটা আমাদের ঐকিক নিয়মে বের হয়ে যাবে। তাহলে দেখেন আমাকে এখানে 7.5% দেওয়া আছে, কিন্তু এই 7.5% দিয়ে আমার কোনো কাজ কাজ লাগতেছে না। আমাকে এই 7.5% বাদ দেওয়ার পরে, এটা তো বাড়ি ভাড়া, বাদ দেওয়ার পরে যে টাকাটা দরকার সেটা বের করে নিতে হচ্ছে আমার অঙ্কের প্রয়োজনে। তো আমরা এখান থেকে সেটাই করব। আমরা এখন বিয়োগ করে নিব। তাহলে বাড়ি ভাড়া কাটার পর পাই লিখবো এরকম, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কাটার পর পাই 100 বিয়োগ, এখানে দেওয়া আছে এইভাবে আপনি লিখবেন। এখানে পার্সেন্টও দিতে পারেন, টাকাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 200 বিয়োগ হবে 15, 185/2 টাকা। তো এখন আমরা লিখতে পারি যে বাড়ি ভাড়া কাটার পর মানে 185/2 টাকা পান যখন মূল বেতন হচ্ছে 100 টাকা। 185/2 টাকা পায় যখন
সুতরাং 3,700 টাকা পায় যখন মূল বেতন। 100 গুণন 2 গুণন 3,700 185। ঠিক আছে, তাহলে এদিক দিয়া 185 দুগুণেই হচ্ছে হলো গিয়া, তাহলে 370 2 হবে 20 হবে। 185 দুগুণে 370 20, তাহলে আমরা পেয়ে যাব 4,000 টাকা। আসলে মূল বেতন হচ্ছে 4,000 টাকা, এর মাঝে 300 টাকা হচ্ছে বাড়ি ভাড়া, আর 300 টাকা বাদে বাড়ি ভাড়া কাটার পর সে পায় হলো 3,700 টাকা। বুঝতে পারছেন সবাই? স্যার স্যার আমার এই শতকরা অঙ্কে একটু প্যাচ লাগে স্যার, এই যে ভগ্নাংশ থাকলে হুম, কোনটা উপরে কোনটা নিচে স্যার আমার একটু ভুলাই যায়। মানে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে, এই তো। জি স্যার। আচ্ছা, এটা খুবই সহজ। এটা কাজ এবং সময়ের অঙ্ক যখন আমি করাইছিলাম তখন বুঝাইছিলাম। হ্যাঁ, এটার আবারও বলে দিচ্ছি আপনাদের মনে রাখার স্বার্থে, যারা নতুন জয়েন করছেন তারাও মনে রাখতে পারেন। ভগ্নাংশটা উল্টে যাবে না সরাসরি গুণ হবে সেটা ডিপেন্ড করবে তার মানের উপরে। ঠিক আছে, তার মানের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন এখানে বলছে যে কত 185/2, 185/2 এটাকে যদি আমি বা দেই, মনে করেন যে এটাকে দশমিকে লিখবো আমি। ঠিক আছে, তাহলে দশমিকে লিখলে কত হবে? দশমিক লিখলে হবে 82/82.5। হ্যাঁ, মানে 100 থেকে 7.5 যদি বাদ দেন তাহলে কত হয়? 82.5। তাহলে 82.5 টাকা পায় যখন মূল বেতন হচ্ছে 100 টাকা। খেয়াল করেন, এখন আপনি এখানে এককের মান বসাচ্ছেন, এককের মান। তো যখন 1 টাকা পাবে তখন তার মূল বেতনটা আরো কম হবে। যদি 1 টাকা বাড়ি ভাড়া কাটার পর পায় তাহলে মূল বেতনটা কম হবে, তার মানে তখন এটা ভাগ হয়ে যাবে 82.5। সরি, স্যার 92.5 হবে। ও সরি 92, হ্যাঁ সরি 92.5, 92.5। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন, তাহলে এই যে বললাম যে আমি যে আগে 92.5 টাকা যদি হয় বাড়ি ভাড়া কাটার পর, তাহলে মূল বেতন হচ্ছে 100 টাকা। তাহলে এখন যদি আপনার 1 টাকা বাড়ি ভাড়া কাটার পর পায় তাহলে বেতনও মূল বেতনও কম হবে। এই যে মূল বেতন কম হবে এই মানটার উপর ডিপেন্ড করতেছে যেটা ভাগ হবে না গুণ হবে। তো 100কে যদি আমি 92.5 দ্বারা ভাগ করি তাহলে মানটা কমবে, মানে 100-র সাথে যদি আমি 92.5 গুণ করে দেই তাহলে তার মান কমবে না, মানটা বেড়ে যাবে। তো আপনার ক্যালকুলেশন বলতেছে যে না এখানে ভাগ করতে হবে, কমাতে হবে, কিন্তু আপনি গুণ করতেছেন তাহলে হবে না। যেহেতু এখানে বলছে যে কমাতে হবে, আপনি এখানে গুণ ভাগ করে দিয়েছেন, এই জন্য কমছে। বাট এখানে ভগ্নাংশের বেলায় এসে কি করতেছেন দেখেন, খেয়াল করেন। ভগ্নাংশের বেলায় একই কথাই, যে 185/2 এর থেকে 1 হলো ছোট সংখ্যা। তো যেহেতু ছোট সংখ্যা তাহলে এই দিকে মূল বেতন কমাতে হবে। খেয়াল করেন যে যখন 185/2 টাকা বেতন পায় তখন মূল বেতন হচ্ছে 100 টাকা। যখন 1 টাকা বেতন পাবে তখন মূল বেতন কমে যাবে। তো আপনি যদি একটা কাজ করেন যে 100 গুণন 185/2, দেখেন তো মূল বেতন কমলো না বাড়লো এখানে? স্যার বার হইছে বেড়ে গেছে। এখন কিন্তু 100 টাকার থেকে বেড়ে যাবে বেতন আরো। তো আপনার তো এখানে বাড়ানো যাবে না, কারণ আপনি যেহেতু বাড়ি ভাড়া কাটার পর কম পাচ্ছেন তাহলে মূল বেতনও কমবে। তো এই যদি কমাবেন, কমানোর জন্য আপনাকে কি করতে হবে? সরাসরি গুণ করে দিলে দেখতেছেন যে না এটা তো আসলে এই ভগ্নাংশ যদি সরাসরি গুণ করে দিই তো মান তো বেড়ে যাচ্ছে, তাহলে এটা করা যাবে না, সাবধান। তাহলে এটা কি করতে হবে? উল্টাই দিতে হবে। উল্টাই দিলে একমাত্র মানটা কমবে, উপরে 2 নিচে 185। এখন দেখেন মান কমে গেছে অটোমেটিকলি। এখন আপনি 200কে 185 দ্বারা ভাগ করবেন, যে রেজাল্ট পাবেন 100কে 92.5 দ্বারা ভাগ করলে একই রেজাল্ট পাবেন। আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাই হলো মূল কথা। হ্যাঁ, যেমন ধরেন আমি আরেকটা যদি সূত্র একটা উদাহরণ দ্বারা বুঝাই তাহলে আরো বুঝবেন। যেমন ধরেন এইখানে বলা আছে হাফ, হাফ দিনে করে ধরেন 100 জন শ্রমিকে, 100 জন শ্রমিকে মানে কি এখানে একটা কাজ হাফ দিনে করে, এখানে আমি লিখি একটা কাজ, কাজ
কাজ হাফ দিনে করে 100 জন শ্রমিকে, খেয়াল করেন। এখন যদি বলা হয় আপনাকে এক দিনে করে, খেয়াল করেন, অর্ধেক দিনেই 100 জন শ্রমিকে কাজটা শেষ করতে পারে। এখন আপনাকে সারা দিন দেওয়া হয়েছে, হাফ দিন বলতে হইতেছে আপনার 12কে 6 দ্বারা ভাগ 6 ঘন্টা, তাই না? হাফ দিন মানে কি 6 ঘন্টা। এখন আপনাকে দেওয়া হয়েছে একদিন মানে কি 12 ঘন্টা। এখন 12 ঘন্টা যদি আপনি কাজ করেন তাহলে কি আপনি 100 জন শ্রমিক লাগবে? লাগবে না। এখন আপনার যেহেতু দিন ডাবল বাড়াইছেন, সময়টা মানে সময়টাকে দ্বিগুণ বাড়াইছেন, দ্বিগুণ পরিমাণ শ্রমিক কম লাগবে। শ্রমিক এখন 50 জনই হয়ে যাবে। তো যে এখানে আপনি মুখে বলতেছেন যে শ্রমিক 50 জনই হবে, আপনি যদি এখানে এসে এক কাজ করেন যে 100 গুণন উল্টাইয়া দেন, তাহলে কি শ্রমিক 100 হবে? 100 বেশি হবে না কম হবে? বেশি হবে। তার মানে এইখানে উল্টানো যাবে না। এইখানে দেখেন, এইখানে এসে উল্টাইছি, দেখেন আগের অঙ্কে উল্টাই দিছি, এই জন্য মান কমছে। বাট এখন কিন্তু আপনাকে মান ঠিকই কমাতে হবে, কিন্তু সরাসরি গুণ করে না। এখন এটা কি করতে, এই সরাসরি গুণ করে উল্টাই দিয়ে না, খেয়াল করে দেখেন, আপনি সরাসরি গুণ করেন মানটা কমে যাচ্ছে। এই হাফ গুণ করলাম, এখন ঠিক আছে। এখন কতজন শ্রমিক হবে? 50 জন শ্রমিক। তার মানে এখানে সময় বাড়াই দিয়েছেন, শ্রমিক কম লাগবে। আবার যদি সে ধরেন আপনাকে এখানে এরকম দেন যে না, এই কাজটাই 1/4 দিনে করবে, তাহলে 1/4 হলে আপনাকে হচ্ছে 3 ঘন্টা। তাহলে আপনি যদি দিনের এই 3 ঘন্টার ভিতরে কাজটা শেষ করতে যান, তাহলে কিন্তু আপনার আগে যে শ্রমিক লাগতো, মানে একদিনে শ্রমিক লাগে আপনার 50 জন, তাহলে কিন্তু ওই 3 ঘন্টায় শেষ করতে হলে কিন্তু আপনি 50 জন শ্রমিকে হবে না, আরো অনেক মানে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া লাগবে। তো এখন অতিরিক্ত লোক নিয়োগ দিবেন, আপনি যদি করেন এই সরাসরি এই ভগ্নাংশটা সরাসরি গুণ করে দিবেন, তাহলে কি হয় দেখেন তো, দাঁড়ায় কি দাঁড়ায়? তাহলে কিন্তু শ্রমিক আরো কমে যাচ্ছে। তো শ্রমিক আরো কমে যাবে, আমার তো শ্রমিক কমালে হবে না, শ্রমিক তোমার বাড়াতে হবে। এখন কিন্তু এই ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, গুণন উপরে 4 নিচে 1। এখন দেখেন 200 জন হয়ে যাচ্ছে, খেয়াল করেন। আপনি যেই আনুপাতিক হারে সময় কমাচ্ছেন, সেই আনুপাতিক হারে সময় জনগণ মানে জনবলটা বাড়াতে হচ্ছে। আপনি যেই আনুপাতিক হারে সময়টাকে বাড়াচ্ছেন, ঠিক সেই আনুপাতিক হারে শ্রমিকও কমে যাচ্ছে। যে এটা হলো আপনার একটা কমন সেন্স, যে আপনি কখন গুণ করবেন, কখন ভাগ করবেন, উল্টাই দিবেন না সরাসরি গুণ করবেন, সেটা তার মানের উপর ডিপেন্ড করে। আপনি আগে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে মানটা আসলে কমতেছে না বাড়তেছে। যদি মানটা কমাতে হয় তাহলে যদি উল্টাই দিয়েও কমাতে হয় কমাবেন, যদি সরাসরি গুণ করে দিয়ে কমে তাহলে সেটাই করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হুম। তো আসলে আমরা এতদিন যেটা শিখছি, যে আসলে আমরা মানে হচ্ছে কি আমরা ঠিকই শিখছি, আমরা কিন্তু ছোটবেলায় ঠিকই শিখছি, বাট এটার ব্যাখ্যাটা শিখি নাই, এই জন্য আমাদের সমস্যাটা হয়। আমরা শিখছি কি, আমরা শিখছি যে কম হলে ভাগ হয়, বেশি হলে গুণ করতে হয়। এটা কিন্তু সত্য কথা, বাট এটার একটা মানে এটার ভিতরে যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা স্যাররা অনেক সময় ক্লিয়ার করে নাই, যার জন্য আমাদের এই প্রবলেমটা হয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা আশা রাখি ভবিষ্যতে আর আমাদের প্রবলেমটা হবে না। আরেকটা জিনিস, যারা একটু ফাঁকিবাজ, মানে ফাঁকিবাজ মনে করেন আমার মতো ফাঁকি দিতে চান, তাদের জন্য একটা টিপস আছে। যেমন ধরেন, মনে করেন আপনি আমার কথাগুলো আপনার বুঝেন নাই, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য শর্ট টেকনিক হলো যে সময়, এই যে সময়ের যে আমি অঙ্কটা করছি, এই সময়ের অঙ্ক বাদে, সময়ের ক্যালকুলেশন বাদে আর যত ক্যালকুলেশন আছে, সব ক্যালকুলেশনে ভগ্নাংশ থেকে যখন এককে যাবেন, ভগ্নাংশটা উল্টে যাবে। মনে থাকবে, সময়ের অঙ্ক বাদে যত পাটিগণিতে যত অঙ্ক করবেন, ভগ্নাংশ থেকে যখনই এককে যাবেন তখনই ভগ্নাংশটা উল্টে যাবে। আবার যখন যদি আরেকটা ভগ্নাংশ আসতো, এখানে যদি আরেকটা ভগ্নাংশ আসতো, মনে করেন যে এখানে এরকম আরেকটা ভগ্নাংশ আসতো যে 120/81, তাহলে কিন্তু এইটা আবার সরাসরি গুণ হয়ে যেত।
তার মানে বোঝা যাচ্ছে যে ভগ্নাংশ থেকে এককে আসলে ভগ্নাংশটা উল্টে যাচ্ছে, আবার যদি ভগ্নাংশ আসে তাহলে সেই ভগ্নাংশটা সরাসরি গুণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সময় সংশ্লিষ্ট ঐকিক বাদে। যদি সময়ের ঐকিক আসে তাহলে কিন্তু সাবধান, তখন আপনি কি হবে না হবে সেটা তার মানের উপরে একদম একুরেট সুন্দর করে পড়ে তারপরে বসাবেন, মনে থাকবে। এটাই হলো মানে এটা হলো আপনার মানে ফাঁকিবাজি বুদ্ধি আর কি। আচ্ছা, যদি এই পপির অঙ্কটা একটু ঘুরাইয়া দেই, আপনারা করতে পারবেন না? সবাই করবেন, হ্যাঁ, আমি লিখতেছি, আমি স্ক্রিনে লিখতেছি, এটা করবেন আপনারা সবাই। পপিকে তার মূল বেতনের 7 বাড়ি ভাড়া দিতে হয়। হয় 300 টাকা বাড়ি ভাড়া কাটলে, মানে মাসে মাসে 300 টাকা বাড়ি ভাড়া কাটলে মূল বেতন কত? বলুন তো দেখি সবাই, এটা দেখা যাচ্ছে না? স্যার কবিকে তার মূল বেতনে 7.5% বাড়ি ভাড়া দিতে হয়, মাসে 300 টাকা বাড়ি ভাড়া কাটলে মূল বেতন কত? দ্রুত করেন, করে ছবি তুলে পাঠান দেখি।
4,000 টাকাই হবে, কারণ আমি তো চেঞ্জ করি নাই কোনো কিছু, ডাটা চেঞ্জ করি নাই তো। জি স্যার। জি স্যার। গুড। এই 8,000 টাকা, মাসে ওখানে 8,000 টাকা কার মাসে হয়েছে? ওখানে জি স্যার। 8,000 টাকা হয়েছে কার? একজন 8,000 টাকা লিখছেন। স্যার ওখানে মাসে 300 টাকা কাটবে না 3,000 টাকা কাটবে স্যার? অঙ্কে এখানে 300 টাকা লেখা হয়েছে। আচ্ছা হ্যাঁ, আপনি যদি 300 টাকা করেন তো দেখি। আমি 300ই লিখছি মনে করেন। ও জি স্যার। তাহলে তা 300 টাকা হলে তো একটা ভগ্নাংশ চলে আসবে। কেন ভগ্নাংশ আসবে কেন? আমি তো 3,000 টাকা লিখি নাই, আমি 300 টাকাই লিখছি। ভগ্নাংশ তো আসার কথা না। 400 টাকা। না না, 400 হবে কেন? আপনি ইয়া করেন, 300 টাকা করেন, আমি কিন্তু 300 লিখছি, ওটা 3,000 না। 600 টাকা। 600 টাকা আবার নতুন, দেখি দেখি তো, আপনি অঙ্কটা পাঠান তো দেখি 600 টাকা কেমন হয় দেখি। স্যার 4,000ই হবে, 300 দিয়েই করলাম। 4,000ই তো হবে, আমি তো কোনো চেঞ্জ করি নাই ডাটা, আমি তো, স্যার তখন আমি একটু ভুল করেছিলাম, ঠিক আছে 4,000ই হবে। আমি তো ডাটা চেঞ্জ করি নাই কোথাও, আমি যা এই অঙ্কে ডাটা একদম যা আছে তাই রাখছি। এই 600 টাকা কেমনে হইলো? এই যে আপনি এখানে ভুল করছেন, আপনি এখানে 185/2 কোথায় পাইছেন? 185/2 কে এটা? স্যার আলা 4,000 টাকা আসছে। আলাউদ্দিন, আলাউদ্দিন। আচ্ছা, এটাকে ঘোরানোর উদ্দেশ্য আছে, অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দিছি আমি, হ্যাঁ, এটা উদ্দেশ্য আছে যাতে আপনারা 15/2 দিয়ে অঙ্কটা হবে না স্যার? 15/2 দ্বারা হবে, হ্যাঁ, আমি কিন্তু অঙ্কটা করার সময়, আচ্ছা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এখন পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। একটু আমি আপনাকে এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে আপনি যদি অঙ্কটা একটু ঘুরিয়ে দিই আপনি অঙ্কটা পারেন কিনা। যেমন ধরেন, আমি বলছিলাম যে পার্সেন্ট যদি দেওয়া থাকে, আগে পার্সেন্টে, পার্সেন্টে আপনি আগে চোখ বোলাবেন, তারপরে আপনি অন্য কি দেওয়া আছে তার সাথে হিসাব মিলাবেন। এখানে পার্সেন্ট দেওয়া আছে হলো গিয়া 7.5% বাড়ি ভাড়া, ঠিক আছে? তাহলে কয় টাকা বাড়ি ভাড়া কাটে? 7.5 টাকা বাড়ি ভাড়া কাটে। এটার সম্পর্ক কার সাথে? সম্পর্ক হলো 100-র সাথে। তাহলে একটা হচ্ছে 7.5 আর একটা হচ্ছে 100। তাহলে 7.5টা কি? হ্যাঁ, এটাকে বা যদি দিই তাহলে হলো 15/2। এটা হচ্ছে বাড়ি ভাড়া। 100 টাকা কাটে হচ্ছে 15/2। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে 15/2 এই টাকাটা হচ্ছে বাড়ি ভাড়া কাটে, ঠিক আছে। আর এই টাকাটা যদি বাড়ি ভাড়া কাটে তাহলে 100 হচ্ছে মূল বেতন। খেয়াল করেন তো, অঙ্ক তো মানে সাজাইয়াই দেওয়া আছে যে 15/2 টাকা যদি বাড়ি ভাড়া কাটে তাহলে তার মূল বেতন হচ্ছে 100 টাকা। তো এইখানে তো আমাকে কি করতে হবে না, এই যে 100 বিয়োগ 15/2 এটা করতে হবে না। কেন করতে হবে না? কারণ এই 185/2 হচ্ছে বাড়ি ভাড়া কাটার পর পায়, মানে বেতন হলো 4,000 টাকা, 3,700 টাকা বাড়ি ভাড়া কাটে, এই 300 টাকা বাড়ি ভাড়া কাটে, বাড়ি ভাড়া কাটার পরে 3,700 টাকা সে পায়, এরকম একটা ঘটনা আর কি। তার মানে 100 টাকা হলো মূল বেতন, বাড়ি ভাড়া কাটে 7.5 টাকা, বাড়ি ভাড়া কাটার পর তার পকেটে থাকে হলো 185/2 টাকা। তাহলে এখানে তো আমার এই যে যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, পরে দেওয়া আছে মাসে 300 টাকা বাড়ি ভাড়া কাটলে, তাহলে এখানে তো দেওয়া নাই যে বাড়ি ভাড়া কাটার পর কত টাকায়। এটা যে অঙ্কটা বইয়ে দেওয়া আছে সেটা, যেটা কিছুক্ষণ আগে যেটা করলাম।
তো আপনাকে দেওয়া আছে 300 টাকা বাড়ি ভাড়া কাটলে, তাহলে এখানে শতকরার 7.5 টাকা বাড়ি ভাড়া কাটলে আমি এই অঙ্কটা সাজাইয়াই দেওয়া আছে, আপনি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে 15/2 টাকা বাড়ি ভাড়া কাটলে মূল বেতন হচ্ছে 100 টাকা। তাহলে একে কত, এখানে আপনি বলবেন যে 300 টাকা যদি বাড়ি ভাড়া কাটে তাহলে তার মূল বেতন কত। ঠিক আছে, তাহলে আমি এটাকে বললাম যে এটাকে এরকম থাকলে কি করবেন, উল্টে দিবেন। তারপরে 100 গুণন 2 গুণন 300 ডিভাইডেড বাই হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আপনি এখানে 15 দুগুণে 30 2 এই 4000। তাহলে মূল বেতন হচ্ছে 4000 টাকা। বোঝা গেছে? স্যার 15% আর স্যার 300 তো একই স্যার। হুম ঠিক আছে হুম 15/2% সমান 300 টাকা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনারা স্যার, এখানে ইয়েটা হচ্ছে যে 15/2 আর হচ্ছে 300 টাকা। এই 15/2 এর মানে তো হচ্ছে স্যার 300 টাকা। 15/2% এর সমান 300 টাকা, 15/2 এর সমান 300 স্যার টাকা। আমরা দুইবার লিখে ফেললাম না, বুঝি নাই, এখানে দুইবার লিখে ফেললাম না কি দুইবার যে লিখছি? স্যার এই যে স্যার বাড়ি ভাড়া যদি 7.5% কাটে হ্যাঁ তাহলে মূল বেতন 300 টাকা। হ্যাঁ যদি 1 টাকা বাড়ি ভাড়া কাটে হ্যাঁ তাহলে মূল বেতন হচ্ছে 100 ইন্টু 15/2। তো স্যার এখানে 2/15, 15/2 2/15। 15 জি স্যার। হ্যাঁ, তারপরে বলেন। তারপর স্যার 300 আর হচ্ছে 15/2 হুম, এটা তো একই না? আরে পাগল, একই ঠিক আছে, কিন্তু একটা হলো শতকরার 15/2 আর এটা হলো মূল টাকার 300 টাকা। এটা তো আর শতকরার টাকা না। শতকরা বুঝেন? শতকরা তুলনা হয় কার সাথে? স্যার মূল বেতন 100-র সাথে। জি শতকরার তুলনাটা হয় 100-র সাথে। হ্যাঁ, শতকরা যদি 100-র সাথে তুলনা হয়, আপনাকে বলছে যে 100-র মধ্যে যদি 7.5 টাকা কি হয়, বাড়ি ভাড়া কাটে, তাহলে 4000 টাকা কয় টাকা বাড়ি ভাড়া কাটে? 300 টাকা। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলছে যে 7.5 টাকা যদি বাড়ি ভাড়া কাটে, মূল বেতন যদি 100 টাকা হয়, তাহলে 300 টাকা বাড়ি ভাড়াটা কাটলে মূল বেতন কত? আপনার পার্সেন্ট যখনই আপনি লিখবেন, তখন তো আর আপনি লিখতে পারবেন না যে সাড়ে এই টাকা সমান 300 টাকা। এটা তো আপনি লিখতে পারবেন না। এটা তখনই লিখতে পারবেন যখন এর সাথে আপনি পার্সেন্ট দিবেন। ঠিক আছে, এই জন্য তো এটা বুঝাই না। কারণ এটা বুঝাই না কেন, এই নিয়মটা এই জন্য বুঝাই না কারণ এই নিয়মটা বুঝাইলে আপনাদের মাথায়, যারা নতুন, যারা এই অঙ্ক শিখতেছেন, তাদের ভিতরে এক ধরনের কনফিউশন কাজ করবে। ঠিক আছে, এই জন্য এটা শিখাই না। এটা হলো যারা এক্সপার্ট, যারা অঙ্ক করতে করতে ঐকিকটা ভালো বুঝে, তাদের জন্য হলো এটা। ঠিক আছে, আপনি খেয়াল করেন, আপনার কথা হলো যে শতকরা টাকাটা হচ্ছে 100 টাকার সাথে, ওইটা ঐকিক সাজাবেন আপনি। ঐকিক সাজাচ্ছেন কি, 7.5 টাকা বাড়ি ভাড়া কাটলে মূল বেতন 100 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা কাটলে কত, এককের মান তো বের করতে হবে ঐকিক নিয়মে। তাহলে 300 টাকা বাড়ি ভাড়া কাটলে তার মূল বেতন কত। যেহেতু 300 টাকা বাড়ি ভাড়া কাটে একজ্যাক্টলি, প্রকৃতপক্ষে 300 টাকা বাড়ি ভাড়া কাটে, তাহলে 4000 টাকা মূল বেতনটা কত হবে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু আপনাকে তো অঙ্ক দেওয়া থাকবে শতকরায় যে 7.5% বাড়ি ভাড়া কাটছে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা এখন আপনাকে যদি প্রশ্ন করি, এটাই চেঞ্জ করে দিবে, এই অঙ্কই চেঞ্জ করবে। এটা অনেকভাবে চেঞ্জ করা যায় এই অঙ্ক। ঠিক আছে, মনে করেন আপনাকে চেঞ্জ করে দিল যে এখানে বলে দিল যে মূল বেতন 4000 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর সে কত পাবে। খেয়াল করছেন, এবার জাস্ট সিম্পল চেঞ্জ করছে, অঙ্কটাকে সিম্পল একটা চেঞ্জ করে দিয়েছে। বলছে পপিকে তার মূল বেতনে 7.5% বাড়ি ভাড়া দিতে হয়। ভেরি গুড। মূল বেতন 4000 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর সে কত পাবে। তাহলে আমরা কি করব, একই অঙ্ক এইভাবে। স্যার হ্যাঁ
হ্যাঁ, একই অঙ্ক যদি এভাবে ঘুরিয়ে পিছিয়ে দেয় তাহলে আমাদের কাজটা কি? আমরা দেখেন, আমার বারবার বলছি আপনাকে একটা কথা, পার্সেন্ট দেওয়া থাকলে সেই পার্সেন্টকে আপনি একটু তাকাবেন, এখান থেকে অর্থটা, এদের অর্থ, এদের মিনিং আছে, এই মিনিং গুলো বের করার চেষ্টা করবেন। এখানে একটা মিনিং এটার হচ্ছে, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 7.5, হ্যাঁ, বা 15/2, অথবা আরেকটা বের করতে পারেন যে 100 থেকে যদি 15/2 বিয়োগ দেন তাহলে হবে 185/2। এখন আপনি কোনটা নিবেন কোনটা নিবেন না সেটা অঙ্কের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনাকে এখানে দেওয়া আছে মূল বেতন 4,000 টাকা, তার মানে মূল বেতনের নিচে 4,000 টাকা বসাতে পারবেন, মানে মূল বেতন 4,000 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর সে কত পাবে। তাহলে আপনি বাড়ি ভাড়া কাটার পর সে কত পাবে সেটা আপনার জানা দরকার আছে, জানলেও হবে না জানলেও হবে। আপনি যদি একজ্যাক্ট অঙ্কের নিয়মে করেন যে না হ্যাঁ বাড়ি ভাড়া কাটার পর সে কত পাবে সেটা আমার জানা দরকার, তাহলে দেখেন এই যে বাড়ি ভাড়া কাটার পর হচ্ছে এটা 185/2, তার মানে মূল বেতন যদি 100 টাকা হয়, বাড়ি ভাড়া কাটার পর হলো পায় হলো কি 185/2 টাকা। আর মূল বেতন যদি 4,000 টাকা হয় তাহলে এখন ঐকিক নিয়মে এটাকে বের করা যাবে। তো আপনার এখন এই 7.5টা প্রয়োজন নাই, আবার 7.5 দ্বারাও অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এখানে যদি বলেন যে আমি 7.5-এর ব্যবহারটা করব না, তাহলে কিন্তু অঙ্কটা হবে কিভাবে হবে? আপনি লিখলেন কি, মূল বেতন 4,000 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর পায়, বাড়ি ভাড়া কাটার পর পায় হলো গিয়া 185/2 টাকা। তারপরে লিখলেন মূল বেতন 1 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর পায়, তো 1 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর তো আরো কম পাবে, তাই না? মূল বেতন 1 টাকা হলে কম পাবে, তাহলে 185/2 × 4,000, ঠিক আছে? সরি, এখানে 100 টাকা, এখানে হচ্ছে 100 টাকা, মূল বেতন 100 টাকা হলে, আচ্ছা এখানে হবে 100, আচ্ছা 100 টাকা। এখন বলছেন যে মূল বেতন 4,000 টাকা হলে বাড়ি ভাড়া কাটার পর সে কত পাবে, তাহলে 185 গুণন হবে 4,000 আর 2 গুণন হচ্ছে 100। এখন দেখেন আমরা এটা কাটাকাটি করব, কাটাকাটি করলে 0 0 কাটা, 0 0 কাটা, তারপরে এদিক দিয়ে যদি কাটি আমি 20, ঠিক আছে? তাহলে 185 গুণে হচ্ছে 370 আর হলো 1 3700 টাকা। তাহলে বাড়ি ভাড়া কাটার পর তো সে 3700 টাকাই পায়, অঙ্ক তো এটাই উত্তর ছিল, তাই না? বাড়ি ভাড়া কাটার পর সে 3700 টাকা পাবে। তো আপনি দেখেন, আপনার অঙ্কে যা ডিমান্ড করবে সেই ডিমান্ড অনুযায়ী আমি অঙ্ককে সাজাই নিতে হবে। আপনি চাইলে কি করতে পারবেন, এই অঙ্কটাকে কিন্তু আপনি 7.5 দ্বারাও করতে পারবেন, হ্যাঁ? আর 7.5 দ্বারা যদি করেন তাহলে কি করবেন, আপনি লিখবেন যে মূল বেতন 100 টাকা হলে বাড়ি ভাড়া কাটে 100 টাকায় বাড়ি ভাড়া কাটে 7.5 টাকা, আপনি লিখতে পারেন যে 100 টাকায় বাড়ি ভাড়া কাটে 7.5 টাকা, মানে 15/2 টাকা। তাহলে 1 টাকায় বাড়ি ভাড়া কাটে, তাহলে কত হবে, 1 টাকায় কম হবে, তাহলে 15, 2 গুণন 100, সুতরাং 4,000 টাকায়, 4,000 টাকায় বাড়ি ভাড়া কাটে, তাহলে 15 গুণন 4,000, 2 গুণন 100। আমরা এটা কাটাকাটি করে দেখি কি হয়, 0 0 কাটা, এটা হলো 20, তাহলে হবে 300 টাকা। তাহলে দেখেন এই বাড়ি ভাড়া কাটছে কয় টাকা, 300 টাকা। এখন এখানে বলছি কিন্তু বাড়ি ভাড়া কাটার পর সে কয় টাকা পায়, তো আপনি কি করবেন, তাহলে সুতরাং বাড়ি ভাড়া কাটার পর পায়, বাড়ি, হ্যাঁ রাইট, বাড়ি ভাড়া কাটার পর পায় এই যে 4,000 বিয়োগ 300, হ্যাঁ, সমান হবে 3700 টাকা। এই হয়ে গেল, এটা হলো আপনার থিঙ্কিং। আপনাকে চিন্তাটা আগে ভালো করে করতে হবে যে কি চিন্তা করলেন, এখন কিভাবে সেট করতে হবে, কিভাবে সমাধান হবে। এখন আপনি শতকরার সাথে মূল টাকার যদি মিলিয়ে দেন তাহলে তো হবে না, শতকরা শুধুমাত্র তার লাইনটা সাজাবেন 100-র সাথে, এই শতকরার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 100 ভিন্ন অন্য কোনো সংখ্যার সাথে ঐকিক সাজানো যাবে না। যদি সাজাতে চান, মানে কি, যদি সমান সমান করতে চান তাহলে পার্সেন্ট দ্বারা সমান করতে হবে। আর কিভাবে সমান হয়, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে এই ঐকিকটা আগে ভালো বুঝতে হবে, তারপরে আপনি ওগুলো বুঝবেন, ঠিক আছে?
আপনি এইটা প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি পার্সেন্টের মান দ্বারা বের করতে পারবো, ঠিক আছে, কিন্তু আপনাকে অঙ্ক আগে বুঝতে হবে। আচ্ছা, তাহলে পারবেন না করতে? যদি এটাকে আরো চেঞ্জ করে, আর একটু চেঞ্জ যদি করে দেয়। পারবো ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা দেখেন, আর একটু চেঞ্জ করি আমি এটাকে। এটাকে এত করার উদ্দেশ্য হলো এটাই, শতকরা আসলে সব একই অঙ্ক যদি আপনি নিয়ম বুঝেন। হ্যাঁ, সবই একটা, মনে করেন যে মান দেওয়া থাকবে শতকরা বের করতে বলবে, অথবা শতকরা দেওয়া থাকবে মান বের করতে বলবে, এটাই হলো কথা। আপনাকে বললো যে এই অঙ্কটাতে আহ, যে পপির মূল বেতন হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে, তারপরে বাড়ি ভাড়া কাটার পর সে পর সে পায় হলো 3,700 টাকা। শতকরা কত টাকা বাড়ি ভাড়া দেন? শতকরা কত টাকা বাড়ি ভাড়া দেন? খেয়াল করে, পপির মূল বেতন হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা। বাড়ি ভাড়া কাটার পর সে পায় 3,700 টাকা। শতকরা কত টাকা বাড়ি ভাড়া দেন? প্রশ্ন করলো আপনাকে। তো আপনাকে এখন বুঝতে হবে যে এখন কিন্তু শতকরা দেওয়া নাই, শতকরা বের করতে বলছে। মানে কি, উত্তরটা পার্সেন্টে বের করতে বলছে, মানে 100-র মধ্যে কয় টাকা বাড়ি ভাড়া দেয় সেটা বের করতে বলছে। যখন শতকরা তখন তুলনাটা করুন কার সাথে? 100-র সাথে। তার মানে 100-র মধ্যে কয় টাকা বাড়ি ভাড়া দেয় এটা আপনার বের করতে বলছে। কিন্তু মূল টাকায় সে কত টাকা বাড়ি ভাড়া দেয় এটা আপনার জানা থাকতে হবে। এটা জানা থাকলে 100 টাকায় কয় টাকা বাড়ি ভাড়া দেয় সেটা আপনি বের করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। তাহলে মূল টাকায় কত টাকা বাড়ি ভাড়া দেয় সেটা আপনি পরে পরে বের করতে হবে। দেখেন, এখানে মূল বেতন হচ্ছে 4,000 টাকা, বাড়ি ভাড়া কাটার পর সে পায় 3,700 টাকা, বাট এটা কিন্তু সে বাড়ি ভাড়া দেয় না, এটা বাড়ি ভাড়া কাটার পর পায়। তার মানে 4,000 টাকায় 3,700 টাকা বাড়ি ভাড়া দেয়, আমি কি এটা লিখতে পারবো? স্যার মূল বেতন, নো, মূল বেতন থেকে বিয়োগ এইটা করে দিতে এইটা আমি লিখতে পারবো না। কারণ লিখতে পারবো না, কারণ অর্থটা মিলতেছে না আমার। তখন আপনার খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এই 3,700 টাকা তো বাড়ি ভাড়া কাটার পর পায়, কিন্তু আমাকে তো বলতে হচ্ছে কি কত টাকায় বাড়ি ভাড়া দেয়। তো বাড়ি ভাড়া দেয় এই জিনিসটা কিন্তু এখনো বের করতে পারি নাই, তখন আমাকে বের করে নিতে হবে যে হ্যাঁ, বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেয় হচ্ছে 4,000 থেকে, 7,500। হ্যাঁ, 3,700 টাকা যদি আমি বিয়োগ দিই তাহলে হবে হলো গিয়া 300 টাকা। এই 300 টাকা সে আসলে কি করে? বাড়ি ভাড়া দেয়। বাড়ি ভাড়া হ্যাঁ এখন, 4,000 টাকায় 300 টাকা। হ্যাঁ এখন আমি লাইনটা সাজাইতে পারতেছি যে আসলে মূল বেতন 4,000 টাকা, এই 4,000 টাকার থেকে 300 টাকা সে আসলে বাড়ি ভাড়া দেয়, তাহলে 100 টাকার থেকে কয় টাকা বাড়ি ভাড়া দেয় এখন বের হয়ে যাবে। এই যে 4,000 টাকায় বাড়ি ভাড়া দেয় 300 টাকা, ঠিক আছে? 1 টাকায় বাড়ি ভাড়া দেয়, কম হবে। সুতরাং 100 টাকায়, মানে বলে শতকরা কয় টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে 300 গুণন 100, 4,000, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কাটাকাটি করলে বের হবে আমার 15/2। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন আগাবো, কারণ এই অঙ্কটা একটু বোঝার বিষয় ছিল। 8 নম্বর অঙ্ক হোমওয়ার্ক, এটা আপনারা বাসায় করবেন। 9 নম্বরও হোমওয়ার্ক, 9 নম্বরটাও বাসায় করবেন। 10 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। 8-9 পারবেন না? খুবই সহজ। আট, আচ্ছা আচ্ছা স্যার। 10 নম্বরটা দেখেন। 10 নম্বরে বলছে মঈনুদ্দিন সাহেব তার সম্পত্তির 12% স্ত্রীকে, 20% ছেলেকে, হ্যাঁ, আর অবশিষ্ট টাকা। তাহলে দেখেন, 2টা% একটা টাকা, তাহলে এই পার্সেন্টের সাথে তো আর টাকা মিলানো যাবে না। আগে সমান করতে পারবেন যদি আপনি ভালো বুঝেন, বাট মিলানো যাবে না। তো এখন পার্সেন্ট সবসময় হিসাব হবে 100-র সাথে, ঠিক আছে, আর মূল টাকা, মূল মূল যে টাকাটা থাকবে সেটা আলাদা আলাদা হিসাব হিসাব হবে।
কিভাবে এখন হিসাব করেন, তাহলে পার্সেন্ট হিসাবটা হচ্ছে এরকম যে 12% সে দিছে হইল গিয়া স্ত্রীকে আর 20% দিছে ছেলেকে, তাহলে তার সমুদয় সম্পত্তি যদি 100% হয়, 100%-এর ভিতরে সে 32% দিয়ে দিছে। 32% স্ত্রী এবং ছেলেকে দিয়ে দিছে, এই হলো 32। ঠিক আছে, 32%। তাহলে যে 32% দিয়ে দেয়, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট জমি থাকে? হ্যাঁ, তাহলে অবশিষ্ট যদি থাকে, অবশিষ্ট হবে 100 বিয়োগ 32 সমান সমান 68%। ঠিক আছে, তার মানে এই 68% জমি আপনার অবশিষ্ট আছে। এইটা হলো শতকরা হিসাব। আপনি এখন বলতে পারতেছেন এখানে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে 68, একটা হচ্ছে 100। এই 68 হচ্ছে অবশিষ্ট টাকা টাকা আর এটা হচ্ছে সমুদয় সম্পত্তি, মোট সম্পত্তি আর কি। গেল? হ্যাঁ, এখন আপনি এই 68-র সাথে আপনি এই যে কি বলে এই 8,16,000 টাকা মিলাই দিলে হবে না। এই 68 হচ্ছে 168। ঠিক আছে, আপনি বলতে পারেন, এখন আপনি লাইন সাজাইতে পারেন উইকিকে যে হ্যাঁ অবশিষ্ট 68 টাকা হলে তার সমুদ্র সম্পত্তির মূল্য হচ্ছে 100 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এই উইকি সাধারণ যেভাবে লেখছি আমি এইভাবেই হবে। অবশিষ্ট 68 টাকা হলে তার সমুদ্র সম্পত্তির মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে তার সমুদ্র সম্পত্তির মূল্য কত হবে? কম হবে। সুতরাং 8,16,000 টাকা যদি তার একুরেট, মানে এটা মূল টাকার অবশিষ্ট থাকে, তাহলে তার সমুদয় সম্পত্তি কত? ঠিক আছে, এখন বের হয়ে যাবে 100 গুণন 8,16,000, 16,000, 8,16,000, তাহলে এটা হবে 68 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, এটাকে আমরা কাটাকাটি করলেই অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? পারবেন না? 12 লাখ টাকা হবে। আচ্ছা, এটার বিকল্প আপনারা যারা দুর্বল আছেন তারা আগে এই ঐকিক শিখবেন। হ্যাঁ, আমার রিকোয়েস্ট থাকবে যারা দুর্বল আছেন ঐকিক শিখবেন। ঐকিক অঙ্ক কোনো সময় স্কিপ করবেন না, কারণ ঐকিক অঙ্ক যদি স্কিপ করেন, পাটিগণিতের মোস্ট অফ অঙ্ক মানে অধিকাংশ অঙ্কই হচ্ছে ঐকিকের উপর। তো ঐকিক স্কিপ করে আপনি কয়টা স্কিপ করবেন? ফাঁকি দিতে দিতে তো একটা সময় যায় আটকে যাবেন। এই জন্য কখনোই ঐকিক স্কিপ করবেন না, ঐকিক নিয়মে অঙ্ক করবেন আগে শেখার সময়। যখন আপনি আস্তে আস্তে দেখতেছেন যে না এই ঐকিক আমি পারি, যে কোনো ঐকিকে আমি পারি, বাট এখন আমাকে একটু মানে অঙ্কটা একটু শর্ট করা দরকার, সময় বাঁচানোর জন্য, হ্যাঁ আমাকে একটু বিকল্প নিয়ম দরকার, তখন আপনি ওই পার্সেন্টের যে নিয়মটা আছে সেই নিয়মে অঙ্ক করতে পারেন। আচ্ছা, 11 নম্বর অঙ্ক। 11তে কি বলছে? 11তে বলছে যে এক ব্যক্তি তার সম্পত্তির 12.5% স্ত্রীকে দিলেন, বাকি সম্পত্তির 20% কন্যাকে দেওয়ায় কন্যা স্ত্রী অপেক্ষা 11,250 টাকা বেশি পেল। ঠিক আছে, তো এখানে একটা কথা বলছে দেখেন, আগেরটার সাথে এই অঙ্কের কিন্তু মিল নেই, হ্যাঁ একটু ডিফারেন্ট আছে। এখানে বলছে এক ব্যক্তি তার সম্পত্তির 12.5% স্ত্রীকে দিলেন। তো আমি ধরে নিলাম তার সমুদয় সম্পত্তির মূল্য হচ্ছে 100%। ঠিক আছে, 100% হলো তার সম্পত্তি, তার মধ্যে 12.5% দিলেন হলো গিয়া স্ত্রীকে। বাকি সম্পত্তির, বাকি বলতে কি অবশিষ্ট, মানে কি এই 12.5% দেওয়ার পরে যে সম্পত্তিটা থাকে। ঠিক আছে, 12.5% দেওয়ার পরে যে সম্পত্তিটা থাকে সেই সম্পত্তির 20% দিছে কন্যাকে। তার মানে এই 100-র মধ্যে 12.5% দিছে হলো গিয়া স্ত্রীকে। স্ত্রীকে আবার এই 100-র মধ্যে 20% কন্যাকে দিছে, এরকমটা না। না স্যার, বাকি বাকি হ্যাঁ বলছে বাকি সম্পত্তি, তাহলে বাকি বলতে এখানে বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করলাম, বিয়োগ করে পাইলাম আমরা হলো গিয়া 87.5%। এই যে 87.5%, এখান থেকে মানে এই এর সম্পত্তি এর 20% দিছে হলো গিয়া কন্যাকে। কন্যাকে এই, ঠিক আছে, এখন
দেখেন ক্যালকুলেশনটা কিভাবে হবে, একটা পার্সেন্ট তো রেখে দিতে হবে, যেহেতু শতকরার অঙ্ক করতেছি। ঠিক আছে, এই 2% তো আমার কোনো কাজের দিবে না, কারণ 2% যদি রেখে দেন তাহলে তো অঙ্কের ক্যালকুলেশনে যেতে পারবেন না। এই জন্য আপনাকে 1% রেখে দিতে হবে, বাকিটা আপনি ক্যালকুলেশন করবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন, ধরেন আপনি এইটাই এইটা তুলে দিলেন, এটা রেখে দিলেন, এটা রেখে দিলেন, তাহলে তাহলে 87.5 গুণন 1/100, পার্সেন্ট মানে কি 1/100, প্রথম ক্লাসে বলছিলাম। তারপরে এর মানে হচ্ছে গুণন, আর হলো 20, এই হলো পার্সেন্ট, একটা রেখে দিলাম। ক্লিয়ার? এখন স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে 100% থেকে স্ত্রীকে সে 12.5% দিল, দিলাম। আর এখানে আমার লেখছে যে কন্যাকে সে 20% দিল। দিলাম। এখন আমরা টোটাল সম্পত্তি থেকে 12% বিয়োগ করে দিলাম, হুম। তারপরে যেটা নিয়ে থাকলো আর কি 87.5, হুম। এখন ওইখান থেকে 20% দিচ্ছে হচ্ছে কন্যাকে। হুম। এখন স্যার ওইখান থেকে কি আমরা বিয়োগ করতে পারি, যে ওই 87.5% থেকে কন্যাকে দিল 20%? আমি তো বিয়োগ করি নাই। স্যার আমরা পারি কিনা মানে হ্যাঁ, পরে পারবো আমরা, পরে পারবো, কিভাবে পারবো আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এখন এটার মান কত হয়, হ্যাঁ এই কন্যাকে কত পাইছে আগে দেখেন। কন্যা পাইছে হলো গিয়া 17.5%, হ্যাঁ এখানে হবে 17.5, আর পার্সেন্ট তো আমার আছে 17.5%। তার মানে যতই পার্সেন্ট আপনি ক্যালকুলেশন করেন না কেন, সব পার্সেন্টের তুলনা কিন্তু 100-র সাথে। এইটা হলো এখন বোঝার বিষয়। যেমন আপনি এখানে 7.5%, এই সাড়ে বারো, এই 12.5 যখন তুলনা করবেন তাহলে হবে 12.5 আর একটা হবে 100। আমার কথা বুঝতে পারছেন? পার্সেন্ট সবসময় তুলনা হয় কার সাথে? 100-র সাথে। 100? এখন আপনি যখনই 17.5 তুলনা করবেন, এটাও সেম, 17.5 তুলনা কার সাথে? 100-র সাথে। তাহলে দেখেন এই 100 আর এই 100 এরা মানে সমান, বাট এদের মান কত ব্যবধান? এদের ব্যবধান হচ্ছে 5। সাড়ে জি স্যার। 17.5 থেকে 12.5 বাদ দিলে 5 থাকে। তার মানে এখন এদের মান যদি সমান হয়, যে 100 100 এরা দুজনেই তো সমান, ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এদের ডিফারেন্সটা হচ্ছে 5%, মানে ব্যবধানটা হচ্ছে, টাকার পার্থক্যটা হচ্ছে, বা কন্যা বেশি পাচ্ছে, কন্যা 5%। হ্যাঁ বেশি পাচ্ছে হলো গিয়া 5%। আমি কি বোঝাতে পারছি? 5%। স্যার আমি আরেকটা কোশ্চেন করি, এটা হচ্ছে স্যার 100% থেকে 12% নেওয়াতে মানে ওনার সম্পত্তিটা মোটামুটি কাছাকাছি চলে গেছে স্যার, এরকম 87.5% থেকে 20% নেওয়াতে ওনার এত হয়েছে। না, 27.5-এর 20% সম্পত্তি নিছে, মানে ওই সম্পত্তির আবার শতকরা 20% সম্পত্তি নিছে। তো ওই 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 সম্পত্তি শতকরা 20% সম্পত্তি যদি নেয়, তাহলে শতকরা আসলে 17.5% সম্পত্তি নেওয়ার সমান হয়। শতকরার হিসাবে 17.5% সম্পত্তি নেওয়ার হয়, মানে 100-র মধ্যে 7.5% যদি শতকরা হিসাব করেন। ঠিক আছে, জি কিন্তু স্যার। আপনার নিচে কত, 7.5, 87.5-এর 20% নিচে সে। ঠিক আছে, কিন্তু এইটা জি যদি স্যার। শতকরা হিসাব করেন তাহলে 17.5% হবে, এটাই বলছে। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে আপনার কন্যা 5% বেশি পায়। আসলে মোট টাকায় একটা কথা বলা আছে, বলছে যে যে যখনই লেনদেন করছে তখন স্ত্রী যেই টাকা পাইছে তার থেকে কন্যা 11,250 টাকা বেশি পাইছে, এটা হচ্ছে মূল টাকা। তো শতকরা হচ্ছে 5 টাকা বেশি পাইছে, 5 টাকা বেশি বেশি পাইছে। ঠিক আছে, শতকরা 5 টাকা বেশি পাইছে, যেহেতু শতকরা হিসাবটা তুলনা হচ্ছে 100-র সাথে। তার মানে শতকরা 5 টাকা বেশি পায় যখন সমুদয় সম্পত্তির মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সেম ভাবে যখন 1 টাকা বেশি পাবে তখন সম্মতি মূল্য হবে কম। আসলে মূলত বেশি পাচ্ছে হলো 11,250 টাকা। সুতরাং 11,250 টাকা যদি বেশি পায় তাহলে তার মূল্যটা কত হবে? ঠিক আছে, এটাই বের করতে বলছে। পারবেন না? জি স্যার। জি এই স্যার। এখন এটা কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি না বুঝেন তাহলে ওই যে বইয়ে দেখবেন বিকল্প একটা সমাধান দেওয়া আছে, এক্স ধরে করা আছে, এটা আরো ক্লিয়ার।
এক্স ধরে করলে আপনার আরো ক্লিয়ার হবে, তখন ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা আরো ক্লিয়ার কি জন্য, কারণ হলো কি যে আপনারা এই যে এই জিনিসটাতে অনেক সময় মানে খেয়ে হারিয়ে ফেলতেছেন, এই যে এই জায়গাটাতে এই যে 87.5% থেকে আমি আবার 20% করলাম, সেখানে আবার 17.5% হলো, এখানে শতকরা থেকে আবার শতকরা কিভাবে আসলো, মানে এটা ক্যালকুলেশনটা আপনাদের একটু জটিল লাগতেছে, ঠিক আছে। এই কিন্তু আপনার যদি এই এক্স ধরে করেন তাহলে দেখবেন যে এটা একদম পানির মতো ক্লিয়ার। আচ্ছা, আমরা 12 নম্বর অঙ্কে যাই। 12 নম্বর অঙ্কে বলছে গুড়া সহ একখানা গাড়ির মূল্য 1300 টাকা, যদি গুড়ার মূল্য 25% এবং গাড়ির মূল্য 15% বৃদ্ধি পেত, তাহলে 1565 টাকার প্রয়োজন হতো, গুড়া ও গাড়ির মূল্য কত? ঠিক আছে, এটা বৃদ্ধি এবং হ্রাস, এইটা আপনাকে প্রথম ক্লাসে আমি বুঝাইছিলাম একটা বিষয় যে শতকরার বৃদ্ধি দুইভাবে হয়, হ্রাসও দুইভাবে হয়। হ্যাঁ, সমূলে বৃদ্ধি এবং শুধু বৃদ্ধি, সমূলে বৃদ্ধি, শুধু হ্রাস, সমূলে হ্রাস। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে আপনাকে, এটা বুঝলেই আপনার এই জিনিসটা হয়ে যাবে। যেমন ধরেন আপনাকে আমরা যখন বলি যে যে একটা 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 এলাকার জনগণ 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে আপনি এর দ্বারা কি বুঝান? যে একটা এলাকার জনগণ 8% বৃদ্ধি পেয়েছে, এটা দ্বারা আপনি কি বুঝেন? শতকরা 8% বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যায় বলেন তো। 100 থেকে 100 জনের 100 জনের 100 মধ্যে, জনের 8 জন বেশি হয়েছে। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে 8 জন। 8 জন। এখন যদি আপনি বলি যে বর্তমান জনসংখ্যা কত, তাহলে 108। 108 জন, তার মানে কি আপনি কিন্তু একই কথাই দুইবার বলতেছেন, কথা কিন্তু একই, শতকরা 8 জন বৃদ্ধি পাইছে আর এখন হচ্ছে 108 জন, কথা কিন্তু একই, কিন্তু আমি দুইভাবে করতেছি, ঠিক আছে। যেমন ওই পপির বেতনের কথা মনে করেন, যে পপির একবার 7.5% বেতন কাটছেন, আবার বলতেছেন বাড়ি ভাড়া কাটার পর 7.5% কাটার পরে বাড়ি ভাড়া পাইছে 185/2 টাকা, ঠিক আছে। এই যে যে ক্যালকুলেশনটা, এটা একটু বোঝার বিষয় আছে। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় এখন যে আহ, মনে করেন যে গাড়ির মূল্য 25% বৃদ্ধি পাইছে, ঘোড়ার মূল্য 25% বৃদ্ধি পাইছে, তাহলে ঘোড়ার বর্তমান মূল্য কত, ঠিক না? তাহলে ঘোড়ার মূল্য যদি আগে 100 টাকা হয়, তাহলে এখন কত? 125 টাকা। 100+25, তাহলে লিখতেছেন আপনি 125, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু আমি আর একটু ভালো করে বুঝাবো, আগে লিখতেছি আমি। এখন যদি বলা হয় যে গুড়ার মূল্য কত বৃদ্ধি পেয়েছে, 25 টাকা। 25 টাকা। 25 টাকা, তার মানে আপনি লিখবেন কি 100 টাকায় 125 যোগ বৃদ্ধি 85 টাকা বৃদ্ধি পায় 25 টাকা। বৃদ্ধি পেয়েছে 25 টাকা। খেয়াল করেন, 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 25 টাকা। আমি আমার কথা যদি এভাবে বলি আপনি এভাবে লিখতেছেন, আর যদি বলি যে গুড়ার বর্তমান মূল্য কত, তখন কোন লিখতেছেন যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 25 টাকা। 125 টাকা। তো আপনার ঘুরিয়ে পেয়েছি কিন্তু কথা একটাই, কিন্তু এইখানে এইখানে কথাটা হচ্ছে হলো গিয়া যে একটা হচ্ছে শুধু বৃদ্ধি আর একটা হচ্ছে সমূলে বৃদ্ধি, দুইটাই বৃদ্ধি পাইছে। দেখেন 100 টাকায় বৃদ্ধি পাইছে কয় টাকা, 25 টাকা। এখানে শুধু কয় টাকা বৃদ্ধি পাইছে সেটা লিখতেছেন, এইখানেও কিন্তু বৃদ্ধি পাইছে, যে 100 টাকা আগে ছিল এখন বৃদ্ধি পাইয়া হয়েছে 125 টাকা, 25 টাকা। কিন্তু এখানে মূল সহ আনতেছেন কি, এই যে মূল, আমূল। হ্যাঁ এটা মূল, আর এই যে বৃদ্ধি, তাহলে মূল সহ বৃদ্ধি এটাকে বলা হয় সমূলে বৃদ্ধি। আর শুধু বৃদ্ধি, এই 25 হচ্ছে শুধু শুধু বৃদ্ধি, ঠিক আছে। তাহলে শতকরার বৃদ্ধি এবং হ্রাস, ঠিক আছে, টাকা কমানো বাড়ানো এটা দুইভাবে হতে পারে, একটা শুধু কম বেশি হতে পারে, আবার সমূলেও কম বেশি হতে পারে। তো অঙ্ক প্রয়োজনে আমাকে দুইভাবেই করা লাগতে পারে, ঠিক আছে। আর এইখানে সমূলের বৃদ্ধিটা কেন হয়, এইটা কিন্তু আমরা বুঝি, আমি প্রথম ক্লাসে বুঝাই দিছিলাম, ঠিক আছে। এই বৃদ্ধিটা কিন্তু অন্য সিস্টেম কিন্তু ভিন্ন, বলছে 100 টাকা হচ্ছে মূল্য, 100 তো আছেই, যখন সমূলে বৃদ্ধি পাবে তখন 100 এর 25% বৃদ্ধি পায়। এই 100 আগের টাকা, মানে কি পূর্বের টাকা, ঠিক আছে, পূর্বের
টাকাটা হলো এটা 100 টাকা। আর এখন আপনার 100 এর 25% বৃদ্ধি পাইছে, এটা হলো বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা এটা। এই অবস্থার পরে আপনার টাকাটা হচ্ছে ক্যালকুলেশন করবেন আপনি। 100 যোগ 100 এর 25% ক্যালকুলেশন করলে 25ই হবে। এখন হবে 125। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। এইটা বুঝি না বিদায় কিন্তু আমরা অনেক সময় অঙ্কের ক্ষেত্রে মানে খেয়ে হারিয়ে ফেলি। যদি এটা বুঝেন, এই যে আমি যে ক্যালকুলেশনটা করছি, এটা যদি বুঝেন তাহলে এই অঙ্কটা, যে অঙ্কটা আমার সামনে আসতেছে, এটা দুই নিয়মেই করতে পারবেন। আমি যে বইয়ে দুই নিয়ম করছি, দুই নিয়মেই বুঝবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনার টাকা যদি এক্স হয়, আপনাকে যদি এখন বলা হয় যে এটা 25% বৃদ্ধি পাইছে, 25% বৃদ্ধি পাওয়ার পরে এর মূল্যটা কত হবে, তখন কিন্তু আপনি যদি ঐকিকে করেন তাহলে লিখবেন কি 100 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা, একে কত, সুতরাং এক্স টাকায় কত, রাইট? জি তখন স্যার। যে টাকাটা হবে সেই টাকাটা বের করে পরে এক্স এর সাথে যোগ করে দিবেন। খেয়াল করেন, 100 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা, একে কত, এক্স এ কত, তার মানে হবে 25/100, আর এখানে হবে 25x/100। এটা কিন্তু শুধু বৃদ্ধি হয়েছে। এখন যদি বলি যে বৃদ্ধি পাওয়ার পরে কত হয়েছে, তখন আপনি কি করবেন, আগে ছিল এক্স আর এখন হচ্ছে 25 যোগ বাই, 25x/100। হ্যাঁ এটা করবেন কিন্তু আপনি। ঠিক আছে? তাহলে তাই যদি করেন, যদি তাই হয়, আমরা এটাকে কিন্তু এই যে সমূলে বৃদ্ধি এই যেভাবে করতে পারি। এভাবে কি করি আমরা, এই যে মূল টাকা হচ্ছে এক্স, যোগ বৃদ্ধি পাইছে আসলে এক্স এর 25%। আমার কথা কি বুঝতে বুঝতে পারছেন? আগে ছিল, জি স্যার। আগে ছিল এক্স টাকা, হ্যাঁ, এখন আবার 25% বৃদ্ধি পাইছে, তার মানে এক্স এর 25%। তাহলে দেখেন এক্স যোগ এই এক্স এর 25%, এটাকে ক্যালকুলেশন করলে হবে ওই যে যেটা বাই করলাম, 25x/100 হবে। ঠিক আছে? তাহলে এইটাকে আবার যদি মনে করেন যে আপনারা যদি ইয়া করি, ক্যালকুলেশন করি, তাহলে হবে 100x আর হবে 25x। ঠিক আছে? ডিভাইডেড বাই 100, তার মানে 125x/100। হুম, কাটাকাটি তো যাবে, সেটা পরে হিসাব, আগে এইটুক বুঝেন। ঠিক আছে? তাহলে আমি যে এই জিনিসটা বুঝাইলাম, এই জিনিসটা বুঝছেন তো নাকি? সমূলে যদি বৃদ্ধি পায়, সমূলে বৃদ্ধি পাইলে আগের মূল তো থাকবে, তারপরে যে বৃদ্ধিটা আছে সেই বৃদ্ধি অংশটুকু যোগ করতে হবে। ঠিক আছে? এখন যদি শুধু বৃদ্ধি হয়, শুধু বৃদ্ধি হলে কিন্তু আমরা এই এক্স এই অংশটুকু লিখবো না। শুধু বৃদ্ধি হলে লিখবো আমরা কি, এক্স এর 25%। এখানে যা হয় তাই লিখবো, 25x/100। তারপরে কাটাকাটি করলে যা হয় তাই লিখবো আর কি। এটা হলো শুধু বৃদ্ধি। তাহলে শুধু বৃদ্ধি দ্বারাও আমরা অঙ্ক করতে পারবো, সমূলে বৃদ্ধি দ্বারাও অঙ্ক করতে পারবো। এখন অঙ্কের চাহিদা অনুযায়ী আমরা আগাবো। ঠিক আছে? এই দুইটা ক্যালকুলেশন তো বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে অঙ্কের চাহিদা অনুযায়ী আমি আগাই। এখানে অঙ্ক বলছে যে গাড়ি, একখানা ঘোড়া সহ গাড়ির মূল্য হচ্ছে 1300 টাকা। ঠিক আছে? দেখেন আমি একটা সুন্দর করে ডায়াগ্রাম আঁকাচ্ছি। এই হচ্ছে 1300 টাকা। ঠিক আছে? এই 1300 টাকা হচ্ছে ঘোড়া আর হচ্ছে গাড়ি। এখন কেউ বলতে পারবেন ঘোড়ার মূল্য কত, গাড়ির মূল্য কত? না স্যার। কারণ না স্যার, এটা বলা সম্ভব না। হ্যাঁ, এটা তো আমাকে প্রশ্ন করছে। কিন্তু ঘোড়ার মূল্য যা, এখানে যেটা, গাড়ির মূল্য যা, এই দুটা যোগ করলে 1300 হবে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটা কিভাবে সাজাইছে। বলছে ঘোড়ার মূল্য 25%, তাহলে এই ঘোড়াটা 25% বৃদ্ধি পাইছে। গাড়ির মূল্য 15% বৃদ্ধি পাইছে, 15% বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ার পরে এইখানে আরেকটা নতুন মূল্য আসছে না ঘোড়ার? জি স্যার, 1565। না, না স্যার, আমরা তো জানি না যে ঘোড়ার দাম কত। রাইট, বললাম কি? ভেরি গুড। দুটো মিলে পারছেন। আমরা জানি না ঘোড়ার মূল্য কত। ঘোড়ার মূল্য কত এটা যদি জানতাম তাহলে 25% বৃদ্ধিতে কত হয়েছে সেটাও জানতাম।
গাড়ির মূল্য কত সেটা যদি জানতাম তাহলে 15% বৃদ্ধিতে কত হবে সেটাও জানতাম। জানতাম, কিন্তু আমরা এখনো এটা জানি না। কিন্তু দেখেন আপনাকে অঙ্কের ক্লু দিছে কোথায়, বলছে যে মূল্যটা বৃদ্ধি পাইছে সেটা বৃদ্ধি পাওয়ার পরে সেই দুইজনের মূল্য হয়েছে হলো গিয়া 1565 টাকা। 65। ঠিক আছে, উপরে এক সংখ্যা দিছে, মাঝখানে দুইটা সংখ্যা দিছে, নিচে একটা সংখ্যা দিছে, আপনাকে অঙ্ক করতে বলছে। এখন ঘটনা হয়েছে এখানে যদি কোনো একটা বিষয় আপনাকে দেওয়া থাকতো, মনে করেন যে গুড়ার মূল্য একটা মূল্য যদি দেওয়া থাকতো, তাহলে এত কাহিনী করতে হতো না, যে কোনো একটা আপনি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করতে পারতেন। ঠিক আছে, তাহলে যেহেতু আপনার গুড়ার মূল্য, দেখেন আপনি থিঙ্কিংটা কিভাবে আসে, এই ডায়াগ্রামটা তৈরি করার উদ্দেশ্য হলো এটাই। আপনি যদি গুড়ার মূল্য জানতেন, যেমন ধরেন এই গুড়ার মূল্যটা জানতেন, তাহলে আপনি এখানে একটা বিয়োগ করে দিয়া এটা বের করতে পারতেন। ঠিক আছে, গাড়ির মূল্য জানলে 1300 থেকে গাড়ি বিয়োগ করে দিয়া ঘোড়া বের করে ফেলতেন, কত সহজ আছিল। ঠিক আছে, তো এইখানে যদি আপনি এটাও জানতেন যে এই যে এইখানে যে বৃদ্ধি পাওয়ার পরে যে মূল্যটা সেটাও যদি জানতেন, তাহলেও আপনি ক্যালকুলেশন করে বের করতে পারতেন। তাহলে যেহেতু আপনাকে ঘোড়া এবং গাড়ির মূল্য বের করতে বলছে, কোনো অপশনই নাই, এই জন্য আমরা কি করব, একটা ধরে মনে মনে কল্পনা করে নেব যে ঘোড়া হচ্ছে, যেটা ধরেন যে কোনো একটা ধরলেই হবে আর কি। হ্যাঁ, যে ধরে নিলাম আমি এখানে ধরার একটা নিয়ম আছে, ধরার নিয়মটা হচ্ছে আমি বলে দিচ্ছি। ধরার নিয়ম হচ্ছে যেই পার্সেন্টটা কঠিন, মানে দেখতে ক্যালকুলেশন কাটাকাটি করতে কঠিন মনে হবে, সেই সেই পার্সেন্টটা ধরবেন। আর যেটা কাটাকাটি করতে সহজ সেই পার্সেন্টটা ধরবেন না। তার মানে দেখেন এখানে দুইটা পার্সেন্ট আছে, একটা হলো 25% আর একটা হচ্ছে 15%। তো 25% কাটাকাটি সহজ, কারণ 100 সাথে 25 কাটাকাটি করলে খুব ইজিলি কাটাকাটি যাবে, তাই না? যাবে। কিন্তু Yes, sir. 15% যদি 100 সাথে কাটাকাটি করতে যান, তাহলে কিন্তু ইজিলি কাটাকাটি যাবে না, ভগ্নাংশ আসবে। তাহলে যেটা ভগ্নাংশ আসবে সেটাকে ধরবেন। তাহলে আমি গাড়িকে ধরবো, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। হ্যাঁ, গাড়িকে ধরলাম আমি হলো গিয়া এক্স। আর তাহলে ঘোড়া কত, ওই যে বললাম একটা জানা থাকলে তার একটা বিয়োগ করে বের করতে পারতাম। হ্যাঁ, তাহলে এটা হবে 1300 বিয়োগ এক্স। এখন যদি আমি এই দুইটা মূল্য জানি, তাহলে এদের বৃদ্ধি কত পাইছে, এই যে বৃদ্ধি পাইছে, এটাও কিন্তু বের করতে পারবো এখন। এখন এটা কি হয়েছে, 15% বৃদ্ধি পাইছে, এটা 25% বৃদ্ধি পাইছে, আর এটা 15% বৃদ্ধি পাইছে। তাহলে বৃদ্ধি করি, কিন্তু কথা হচ্ছে এই 1565 টাকা কি মূল্য, এই 1565 টাকা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে তাদের যোগফল। শুধু বৃদ্ধি পাইছে কয় টাকা, তাদের যোগফল কিন্তু 1565 টাকা না, এটা হচ্ছে সমূলে বৃদ্ধি পাইছে, তারপরে যে টাকা হয়েছে তাদের যোগফল হচ্ছে 1565 টাকা। তার মানে এইখানে ঘোড়ার মূল্য আর এই যে এইখানে গাড়ির মূল্য, এটা হচ্ছে সমূলে ঘোড়ার মূল্য, এটা হচ্ছে সমূলে গাড়ির মূল্য, এই দুইটার যোগফল হচ্ছে 1565 টাকা। এটা দ্বারা অঙ্ক করতে পারি, অথবা আমরা শুধু বৃদ্ধি দ্বারা অঙ্ক করতে পারি, যদি না আমরা অঙ্কটাকে চেঞ্জ করে নেই। যদি অঙ্কটাকে আমরা এভাবে চেঞ্জ করে নেই যে এখানে কত আছে 1565, 65। হ্যাঁ এখানে আছে 1565 আর এখানে আছে কত 1300, আমাদের ব্যবধান কয় টাকা, 265। 265 টাকা। তখন যদি আমি এখানে একটা গড় করি যে 265 হিসাব করি, যে না বৃদ্ধি পাইছে, শুধু বৃদ্ধি পাইছে হলো 265 টাকা, দুইজনে মিলে ঘোড়ার বৃদ্ধি এবং গাড়ির বৃদ্ধি দুইজনের বৃদ্ধিটা হচ্ছে 265 টাকা। তাহলে কিন্তু আমার অঙ্কের থিঙ্কিংটা চেঞ্জ করে ফেললাম। এখন আপনি কি করতে পারতেছেন দেখেন, আপনি চাইলে এখন এই যে ঘোড়া 1300 মাইনাস এক্স, তাহলে এর বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট, 25%। তাহলে 1300 মাইনাস এক্স এর 25% যেই টাকা, 1300 মাইনাস এক্স এর 25% যেই টাকা, আর এক্স এর 15% বৃদ্ধি পাইলে যেই টাকাটা হবে, সেই দুইটার যোগফল হবে 265 টাকা। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. 1300 মাইনাস এক্স এর শুধু 25% বৃদ্ধি, এখানে একটা টাকা হবে, এক্স এর 15% শুধু 15% বৃদ্ধি, এখানে মনে করেন একটা টাকা হবে, সেই দুইটা টাকার যোগফল হবে 265 টাকা। কিন্তু যদি সমূলে করেন, এখানে ঘোড়ার একটা মূল্য হবে, মানে কি আগে যে টাকা আছে সেই টাকা
যোগ হবে যা বৃদ্ধি পাইছে সেই টাকা, তখন গুড়ার একটা মূল্য হবে। আগের মূল্য আছে এক্স টাকা, এক্স যোগ এক্স এর 15% সেটা হবে গাড়ির মূল্য। সেই দুইটা মূল্য যোগফল হবে 1565 টাকা। তার মানে আমি আপনাকে যদি বুঝাইতে চাই তাহলে আমি এখানে ইজিলি খুব, এখানে প্রশ্ন মতো এটা বোঝা হলে ইম্পর্টেন্ট, আপনাকে আমি ইজিলি বুঝাইতেছি। যেমন মনে করেন ধরেন 1300 মাইনাস এক্স, এটা কার মূল্য? ঘোড়ার মূল্য। আচ্ছা আর একটু জায়গা নিয়ে লিখি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে লিখি 1300 মাইনাস এক্স, আমি যদি এখানে যোগ দেই, তারপরে যদি আমি লিখি যে 1300 মাইনাস এক্স এর 25%, তাহলে আমি কোন মূল্যটা পাবো? 1300 মাইনাস এক্স, এই যে গুড়ার মূল্য হচ্ছে 1300 মাইনাস এক্স, তাহলে এটা ছিল গুড়ার আগের টাকা, আর এটা হচ্ছে তার বৃদ্ধি, তার মানে এর সমূলে বৃদ্ধি পাইছে। ঠিক আছে? হ্যাঁ, এই টাকাটা হচ্ছে এই যে এই টাকাটা। তারপরে এর সাথে যদি আমি কি করি, যোগ দেই, যোগ দেওয়া যদি লিখি আমি এক্স যোগ এক্স এর 15%, তার মানে এখানে হচ্ছে গাড়ির মূল্য, গাড়ির বৃদ্ধি। এখন সরাসরি আমরা এটা সমান সমান লিখতে পারবো হলো গিয়া 1565 টাকা। এটা হয়ে যাবে প্রশ্ন মতে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। 1300 টাকা আগের যোগ কইরা এটা বৃদ্ধি পাইছে 1300 এর 25%, এই যে 1300 এর 25% বৃদ্ধি পাইছে। এক্স এর 15% গাড়ি, এই যে এক্স যোগ এক্স এর 15%, তার মানে এই যে এখন এই টাকাটা আর এই টাকাটা পাইছি, এই দুইটা টাকার যোগফল হচ্ছে হলো গিয়া 1565 টাকা। এইটা একটা প্রশ্ন মতে। আর একটা প্রশ্ন মতে আপনি সাজাতে পারেন, অথবা অথবা আপনি প্রশ্ন মতে সাজাতে পারেন যে এই যে 1300 মাইনাস এক্স এর 25% যোগ এক্স এর 15% সমান হচ্ছে 265। আপনি কিন্তু এটাও সাজাইতে পারেন। তো এটা সাজাইতে হলে আপনাকে অঙ্কটাকে আগে একটু লিখে নিতে হবে, বলতে হবে যে দাম বৃদ্ধি পেয়েছে মানে মূল্য বৃদ্ধি পেয়েছে, ওই যে 1500, সরি 1565 বিয়োগ হচ্ছে 1300 সমান সমান 265। হ্যাঁ, এই কথাটা লিখে নিয়ে পরে আপনি প্রশ্ন মধ্যে সাজাইতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। বাকি বিষয়গুলো কিন্তু বইয়ে দেওয়া আছে, আপনারা খেয়াল করলে পারবেন। ধরে নেবেন একটা মূল্য, গাড়ির মূল্য ধরলেন, পরে বিয়োগ করে দিবেন, বাকিটা বের হয়ে যাবে। তারপরে আপনি যদি শুধু বৃদ্ধি দ্বারা করেন তাহলে গাড়ির মূল্য হলো এক্স এর 15%, আর ঘোড়ার মূল্য বৃদ্ধি পাইছে হলো গিয়া 1300 মাইনাস এক্স এর, এখানে ব্র্যাকেট হবে 1300 মাইনাস এক্স এর 25%। তারপর আপনি ক্যালকুলেশন করলে যেটা হবে সেই দুইটার যোগফল মানে একই কথা হলো 265 টাকা। বৃদ্ধি মূল্যটা দেখাই দিবেন তাহলে হয়ে যাবে। আর যদি আপনি ভিন্ন নিয়মে করেন তাহলে আপনি যেটা হবে 1300 যোগ এক্স এবং 1300 মাইনাস এক্স যোগ 1300 বিয়োগ এক্স এর 25%, এটা হবে সমূলে বৃদ্ধি। এক্স যোগ এক্স এর 15%, এটাও সমূলে বৃদ্ধি গাড়ির। তাহলে ঘোড়ার সমূলে বৃদ্ধি এবং গাড়ির সমূলে বৃদ্ধি দুইটা সমূলে মিলে হচ্ছে 1565 টাকা। আর যদি এইভাবেও না বুঝেন, বইয়ে বিকল্প একটা নিয়ম আছে, প্রথম বিকল্প, ওই প্রথম বিকল্পতে একদম ঐকিক নিয়মে করা আছে দেখবেন। মানে ওই যে 100 টাকায় বৃদ্ধি পাইছে 25 টাকায়, একে কত, 1300 মাইনাস এক্সে কত, এই ক্ষেত্রে হবে 100 টাকায় বৃদ্ধি পাইছে এক্স টাকা, একে কত, সরি 100 টাকায় বৃদ্ধি পাইছে 15 টাকা, একে কত, এক্সে কত বৃদ্ধি পাইছে। বুঝতে পারছেন সবাই? না করে দিতে হবে? না স্যার, করা লাগবে না, এখন তো শুধু ক্যালকুলেশন। হ্যাঁ, এখানে শুধু এক্স এর মানটা বের করলে হবে, ক্যালকুলেশন, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, আপনাকে বুঝতে তো হবে আগে। বুঝতে পারছি স্যার।
ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে আমি আগাইলাম। 13 নম্বরটা আগেই, 13 নম্বরটা হোমওয়ার্ক। এখানে বলছে হলো গিয়া 15% হারে হোমওয়ার্ক পারবেন, সহজ অঙ্ক। 14, 14 কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? দেখতে ছোট মনে হয় কিন্তু এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে। 14 নম্বরটা, একই বই, একই গণিত বই কিনতে 15% কমিশন দেয়। বইটির প্রকৃত দাম 120 টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে? ঠিক আছে, কমিশন তো বুঝেন নাকি? ছাড় দেয়। জি স্যার। ছাড় দেওয়া আর কি, হ্যাঁ, গুড। তো এটা কিন্তু অনেক সময় অঙ্ক করতে যায় কিন্তু এটা এই কমিশনটা অনেকেই গুলাই ফেলায়, ঠিক আছে? হ্যাঁ, এই অঙ্কে সহজ আছে কিন্তু আপনি যখন লাভ ক্ষতির অঙ্কে কিছু কমিশনের অঙ্ক আছে দেখে মনে হবে যে আরে একটু ঝামেলা আছে মনে হয়। আর যাই হোক, এটাতে বোঝা যাচ্ছে যে গণিত বইয়ে 15 টাকা কমিশন দিছে, তার মানে 100 টাকার একটা বই, সেই বইটা কিনতে এখন লাগতেছে 85 টাকা। ক্লিয়ার? তাহলে জি একশো স্যার। 120 টাকার বইটা কয় টাকা লাগবে এটাই বের করতে বলছে। জি স্যার। আচ্ছা, তারপরে 15 নম্বর করে গত ক্লাসে হয়েছে আমাদের, 16 হয়েছে গত ক্লাসে, 17 নম্বরটা, 17 ইম্পর্টেন্ট, তো সহজ আছে এটা। 17 কি বলছে যে একটা স্কুলের একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষায় 68% পাস করছে। কত পার্সেন্ট? 68%। 68% পাস করছে। বলছে যে 68% যদি পাস করে, খেয়াল করেন, 68% যদি পাস করে, তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে 100 জনের মধ্যে 68 জন পাস করছে, তাই পাস করছে। তাই না? তার মানে 68 জন পাস করলে মোট পরীক্ষার্থী হলো কিন্তু 100, 100 জন, জি স্যার। ঠিক আছে? তো এটা বলছে। তারপরে বলছে যে যে যদি আরো 14 জন বেশি বাস করতো। এখন এই 14 বলতে কোন 14? এই 14 বলতে বোঝাচ্ছে যে মূল সংখ্যায়, মূল একটা অ্যামাউন্ট আছে না, এটা তো, এটা হলো শতকরার 68, মানে 100 জনের মধ্যে 68। বাট এখানে তো একটা সংখ্যা আছে, যে মনে করেন 400 পরীক্ষার্থী আছে সে ধরেন। তো এখানে তো 400 জনের মধ্যে মনে করেন যে যদি 68% হয়, তাহলে সেই হিসাবে মনে করেন যে আপনার 320 ধরেন, মানে ধরে নিলাম আর কি যে 320 জন ইয়া করছে, পাস করছে আর কি, পাস। এটা হলো মোট সংখ্যায়, মোট সংখ্যায়, ঠিক আছে? তার মানে এইখানে যদি 14 জন বেশি পাস করে, আমার কথা কি বুঝতে পারতেছেন? ওই যে মোট সংখ্যায় যেখানে পাস করছিল আর কি, ওইখানে যদি 14 জন বেশি পাস করে, তাহলে পার্সেন্টের দিক দিয়ে আরো 7% বেশি হয়ে যায়, মানে 75% হয়ে যায়, পার্সেন্টটা বেড়ে যায়। কারণ মোট সংখ্যায় যদি পাশের সংখ্যা বাড়ে তাহলে পার্সেন্টের দিক দিয়ে বাড়বে না, এটাই স্বাভাবিক, পার্সেন্টের দিক দিয়ে বেড়ে গেছে। তো এই পার্সেন্টের দিক দিয়ে বাড়ায়, এখন আবার ক্যালকুলেশনটা এখানে এরকম হয়েছে, মানে 75 জন পাস করতেছে, 100 জনের মধ্যে 75 জন পাস করতেছে। তো এখন দেখেন আপনার কাছে কি দেওয়া আছে। আপনার কাছে কিন্তু এই 400 দেওয়া নাই, 320ও দেওয়া নাই। পার্সেন্ট দেওয়া আছে। আপনার কাছে দেওয়া আছে হলো গিয়া কতজন বেশি পাস করছে সেটা দেওয়া আছে, 14 জন বেশি পাস করছে, 14 জন বেশি পাস। তাহলে আপনার অঙ্কটা আপনার মতো করে সাজাই নিতে হবে। তার মানে শতকরাও কতজন বেশি পাস করছে 100 জনের মধ্যে সেটা আপনার জানা থাকতে হবে। যেহেতু মোট সংখ্যায় কতজন বেশি পাস করছে সেটা জানা, সেহেতু আপনার শতকরাও কতজন বেশি পাস করছে 100 জনের মধ্যে সেটা আপনার জানা থাকতে হবে। তাহলে কিভাবে জানবো? ব্যবধানটা বের করলে হচ্ছে, আগে ছিল 68%, এখন হচ্ছে 75%, তার মানে 75%। শতকরা 7% বেশি পাস করছে। লাভ ক্ষতির মতো। রাইট, ঠিক আছে? তাহলে এখন আপনি এটাকে বলতে পারতেছেন যে না, হ্যাঁ, আমার অঙ্কটা এখন সাজানো হয়ে গেছে, যে শতকরার দিক থেকেও 7 জন বেশি পাশ করে যখন পরীক্ষার্থীর সংখ্যা 100 জন, তাহলে আমার মোট সংখ্যায় 14 জন বেশি পাস করছে, তাহলে আমার পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 100 গুণন 14 ডিভাইডেড বাই 7, অঙ্কটা হয়ে যাচ্ছে।
বোঝা যাচ্ছে? ক্লিয়ার? জি স্যার। সহজ আছে অঙ্ক, হ্যাঁ, বুঝতে পারবেন। আচ্ছা, 18 নম্বর। 18 নম্বর বলছে একটা বই 6% কমিশনে খরিদ করলে যত টাকা বই মূল্য দিতে হয়, 5% কমিশনে খরিদ করলে যত টাকা মূল্য দিতে হয়, 6% হিসেবে খরিদ করলে কিছু কম দিতে হয়। আচ্ছা, 5% হিসাবে খরিদ করলে বইয়ের মূল্য যা, 6%-এ খরিদ করলে বইয়ের মূল্য কমে যাচ্ছে কেন? স্যার যত কমিশন দেবে তত বইয়ের দাম কমিশন ছাড় কমতেছে। দিলে তো ভেরি গুড। এটা একটা বোঝার বিষয়, হ্যাঁ। এটা কিন্তু অনেকে প্রশ্ন করে যে স্যার এখানে সংখ্যা বাড়ছে, টাকা কমলো কিভাবে? আসলে সংখ্যা বাড়া তো এই বাড়া সেই বাড়া না, এটা তো আপনি কি করতেছে, সারের দিক দিয়ে বাড়তেছে, ঠিক না? তার মানে আগে কমিশন ছিল 5%, এখন 6%, তার মানে দাম তো এখন কমবে, ঠিক আছে? তো কমছে কি, শতকরায় কমছে 1%, শতকরায় কমছে 1%, মানে 6%, মানে কমিশন বাড়ছে আর কি 1%, তার মানে টাকা কমছে 5%। এই 1% কমিশন বাড়ছে, কমিশন বৃদ্ধি, এটা কিন্তু বৃদ্ধি পাইছে, ঠিক আছে? কমিশন বৃদ্ধি পাইছে, বাট কমিশন বৃদ্ধি পেলে কি হইতেছে, টাকা কমতেছে, ঠিক আছে? তখন আপনি কিন্তু এই যে কথা কিন্তু দুইভাবে বলতে পারতেছি আমি, ঠিক আছে? কমিশন বাড়ছে 1%, আর কমিশন যদি বাড়ে তাহলে মূল্যটা কমে যায়, ঠিক আছে? তো এই জন্য তো কথাটা যদি আমি এই কমিশন বৃদ্ধি লিখি তাহলে অনেকের ভিতরে একটা জটলা সৃষ্টি হবে। এই জন্য আমরা এই যে বইয়ে কিন্তু আমি একটু ভিন্ন ভাষায় লিখছি, বলছি কি কমিশনের ব্যবধান, কমিশনের ব্যবধান। তাহলে ব্যবধান বলতে আপনাকে এখানে বোঝা যাচ্ছে ক্লিয়ার যে 6-5, 1% হচ্ছে ব্যবধান। তাহলে যেহেতু 1% ব্যবধান, তার মানে বোঝা যাবে যে বৃদ্ধি পাইছে 1%, তার মানে মূল্য 1 টাকা কমছে। তাহলে 1 টাকা আর একটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 1 টাকা কমেছে, কত টাকায়, 100 টাকায়। কিন্তু মূল টাকায় আসলে 5 টাকা কমছে। কিভাবে কমছে? মনে করেন বইটার দাম যদি হলো গিয়া এরকম হইতো যে 200 টাকা বইয়ের দাম, যদি 5% কমিশনে কিনেন তাহলে মনে করেন যে 10 টাকা কমে সেটা হলো গিয়ে 190 টাকা হইতো, ঠিক আছে? 5%, 5%, 10%, 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 10 টাকা, মনে করেন 10 টাকা বিয়োগ হইয়া হলো গিয়া 90 টাকা, 190 টাকা। কিন্তু যখনই আপনাকে 6% দিতেছে, খেয়াল করেন, 6% দিলে 6 6 12 টাকা লেস হচ্ছে। তাহলে 12 টাকার 200 টাকা থেকে 12 টাকা লেস হলে কয় টাকা থাকে, 88 টাকা, ঠিক আছে? 200 টাকা থেকে 12 টাকা লেস পেতেছেন মানে কি 88 টাকা। এই দেখেন মূল টাকায় কত কম পাইতেছেন আপনার, 188 টাকা। তাহলে মূল টাকায় কিন্তু আপনার 2 টাকা লেস, 2 টাকা কমে যাচ্ছে দাম। বুঝতে পারতেছেন ঘটনাটা? তো এইভাবে বলছে যে মূল টাকায় যদি 15 টাকা কমে, বলছে যে বইয়ের মূল্য হিসাবে 6% কমিশনে খরিদ করলে বইয়ের মূল্য হিসাবে 15 টাকা কম দিতে হয়। তাহলে যদি 15 টাকা কম দিতে হয় তাহলে বইটার মূল্য কত, 1500 টাকা, এটা গুণ হয়ে যাবে। আগেরটার মতোই। হ্যাঁ, 1500 টাকা, ঠিক আছে? এই আর কি। যদি আপনাকে বলতো যে এই 2 টাকা কম দিতে হয়, এই যে আমি যেটা করছি ক্যালকুলেশন, তাহলে মূল্য কত হইতো বলেন তো? 200 টাকা। এই জন্য তো আমি তো 200 টাকা দিয়ে উদাহরণ দিছি, ঠিক আছে? যদি বলতাম যে এখানে 15 টাকা না, এখানে যদি বলতাম যে 2 টাকা কম দিতে হয়, বইয়ের মূল্য হিসাবে 2 টাকা কম দিতে হয়, তাহলে দেখেন এই যে 2 টাকা, 100 গুণন 2, 200 টাকা, জি স্যার। ঠিক আছে? এই সিস্টেমটা হলো এই, পারবেন। 19 নাম্বার, কটা বাজে? আচ্ছা, আর দেখি কিছু করা যায় কিনা। 19 নাম্বার, 19 নাম্বার বলছে একটা ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। হ্যাঁ, এটা হলো ওই যে পরীক্ষার্থী পাশের মতো, 68 থেকে 75 হয়েছে, 7% বাইরে গেছে, এইরকমই একটা অঙ্ক, ঠিক আছে? মানে দেখেন ভোটের ব্যবধান হচ্ছে 10,000 ভোট, 10,000 ভোটের ব্যবধান, মানে একজনের থেকে আরেকজন 10,000 ভোট বেশি পাইছে, যে 10,000 ভোট বেশি পাইছে সে কিন্তু জয়ী হয়েছে, ঠিক আছে? তার মানে তাহলে যদি 10,000 ভোট সংখ্যায় বেশি পায় তাহলে পার্সেন্টে কত পার্সেন্ট বেশি পাইছে সেটা আমার জানা থাকতো। হ্যাঁ,
হ্যাঁ, সেটা আমার জানা থাকতে হবে। তো এটা এক্স্যাক্টলি দেওয়া নাই, কিন্তু এটা বলছে যে যে নির্বাচিত হয়েছে সে পাইছে 55% ভোট। তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে বাকি যে প্রার্থী আছে মানে অপর প্রার্থী, সে এই 55 বিয়োগ দিলেই বের হয়ে যাবে। 100 থেকে যদি 55 বিয়োগ দেই, অপর প্রার্থী পাইছে হলো 45%। ঠিক আছে, তাহলে এদের পার্সেন্টের ব্যবধান হচ্ছে 10%। 10%। তার মানে বিজয়ী প্রার্থী 10টা ভোট বেশি পাইছে যখন তাদের মোট ভোটার হচ্ছে 100। তো বিজয়ী প্রার্থী আসলে ভোট বেশি পাইছে হলো কত, 10,000। তাহলে কত, তাহলে এই যে 100 গুণন 10,000 ডিভাইডেড বাই 10, ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1 লাখ ভোট। আচ্ছা, 20 নাম্বার আমরা করব না। 20 নাম্বার হচ্ছে যারা ফার্স্ট ক্লাস পরীক্ষা দিবেন নন ক্যাডারের তাদের জন্য। আর এক্স্যাক্টলি কারো যদি কোনো বোঝার সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেই পয়েন্টগুলো ধরাই দেবো আপনাকে। হ্যাঁ, আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব আজকে, আর 15 মিনিট সময় নিচ্ছি। কারো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, কারণ এই যে 21 নাম্বার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো দেখাই দিচ্ছি, তাহলে কিছু অঙ্ক হোমওয়ার্ক দেওয়া যাবে আর কি। আচ্ছা, 21 নাম্বার, 21, 22, তারপরে 23, হ্যাঁ, এই তিনটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনটার আমি যে কোনো একটা করব, বাকি দুটো হোমওয়ার্ক দেব। ঠিক আছে, দেখেন, তিনটার যে কোনো একটা করব, আপনাদের ইচ্ছা, আপনাকে চয়েস দিতে পারেন। স্যার বেশ। স্যার 22 নাম্বারটা, স্যার 22 নাম্বারটা। 22 বুট পড়ছে কিন্তু 22-এ দুইটা। স্যার ওকে, 22 হোক। আচ্ছা 22। এই অঙ্ক করার সময় আমি আগে একটা জিনিস বুঝাই নেব, তারপর অঙ্কটাতে যাব। ঠিক আছে, এখানেও কিন্তু আপনি এই ওই যে শুধু বৃদ্ধি এবং সমূলে বৃদ্ধি এইভাবে করতে পারবেন। ঠিক আছে, আর এখানে একটা বোঝার বিষয় হলো বাস্তবধর্মী একটা কথা আছে, বাস্তবতার সাথে একটু মানে ব্রেনটা খাটিয়ে অঙ্কটা করতে হবে। তা না হলে কিন্তু অঙ্কে মানে গুলাই ফেলাবেন। মানে পূর্ব মূল্য, বর্তমান মূল্য, কোনটা কি মূল্য, এইটা আপনাকে একটু মানে একটু টেকনিক্যালি বের করতে হবে, তাহলে আপনি অঙ্কটাকে সহজভাবে করতে পারবেন। আর যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে একটু কঠিন হবে অঙ্কটা। যেমন ধরেন আমি যদি আপনাকে একটু ক্লিয়ারভাবে বুঝাই, এইখানে 22 নম্বর অঙ্কে চিনির মূল্য 6% বেড়ে গেছে। তার মানে আপনি কিন্তু এখানে দুই থিঙ্কিংটা কিভাবে করতে পারতেছেন, যে আগে ছিল 100 টাকা, এখন 106 টাকা, এই তো। অথবা আপনি বলতে পারতেছেন 100 টাকায় 6 টাকা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি চিন্তা করতে পারতেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে যে 1060 টাকা আছে, এই 1060 টাকাটা কি মূল্য, পূর্ব মূল্য না বর্তমান মূল্য? পূর্বমূল্য স্যার, পূর্বমূল্য। আমি যদি বলি বর্তমান মূল্য, ভুল হবে? না স্যার, এটা বর্তমান মূল্য। আচ্ছা, তার মানে এখানে বোঝা যাচ্ছে 1000 টাকা, এখানে কিন্তু কিছু কিছু অঙ্কের সময় ভালো করে গভীরভাবে পড়বেন, তাহলে বোঝা যাবে। 1060 টাকা 5 বছর আগে 1060 টাকার যে মূল্য, 100 বছর পরেও কিন্তু 1060 টাকার সেই একই মূল্য, নাকি কম বেশি আছে? আচ্ছা ঠিক আছে। মানে 1060 টাকাটা আসলে একটা টাকা, মানে একটা নোট, এটার কোনো কম বেশি নাই। এটা পূর্বেও 1060 টাকা, বর্তমানেও 1060 টাকা। কম বেশি কোথায়? কম বেশি হচ্ছে প্রোডাক্টে, পণ্যে। আগে পণ্য বেশি পাইতেন হয়তো, এখন কম পান। আগে পণ্য হয়তো কম পাইতেন, এখন বেশি পান, এই। কিন্তু টাকার মান আগেও যা এখনো তাই। এইটা হলো বোঝার বিষয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এই টাকার সাথে কিন্তু পণ্যের হিসাব করছে, কিসের, চিনির হিসাব করছে। যে 1060 টাকা দিয়া আগে যেই পরিমাণ চিনি কেনা যেত, এখন তার থেকে 3 কেজি বেশি চিনি কেনা যায়। 3 কেজি কম কেনা যায়, কম কেনা যায় কেন, কম কেনা যায় কারণ দামটা বাড়ছে। দাম বাড়ছে। দাম বাড়ার কারণে বর্তমানে 3 কেজি কম কেনা যায়। তার মানে ঘটনা হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন, আপনি যদি মনে মনে বাজারের কথা চিন্তা করেন, যে আপনি বাজারে গেছেন, আপনি কিন্তু 1060 টাকা নিয়ে বাজারে যান। ঠিক আছে, 1060 টাকা নিয়ে বাজারে যান। এখন মনে করেন আগে 1060 টাকা দিয়ে আপনি 120 কেজি চিনি কিনতেন।
কেজি চিনি কিনতে পারতেন, ক্রয় করতেন আর কি। এখন যদি আপনি 1060 টাকা নিয়ে বাজারে যান, হ্যাঁ, তাহলে আপনি কয় কেজি পাবেন বলেন তো? 117 কেজি। ভেরি গুড। বর্তমানে পাবেন হলো কি আপনি 17 কেজি। 117 কেজি। এইটাই বোঝাচ্ছে আসলে, হ্যাঁ, 3 কেজি কম পাচ্ছেন, 3 কেজি কম পাচ্ছেন। তার মানে এখন খেয়াল করেন যে আপনার যদি এরকমটা হয় যে না আমাকে 120 কেজি দেন, আপনি যদি দোকানদারে বলেন আমাকে 120 কেজি দেন, তার মানে আপনাকে কি করতে হবে? টাকাটা বেশি বাড়াতে দিতে হবে। হবে। টাকাটা বাড়াতে হবে। আপনি যদি এটা বলেন যে না, সেটা 6% বাড়াবো। ঠিক আছে, হ্যাঁ, 6% দিতে হবে। আপনি যদি বলেন যে না আমি 120 কেজি নিব না, আমাকে 117 কেজিই দেন, তাহলে কিন্তু আপনাকে টাকার পরিমাণ আর চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, যে এই জন্যই যে যেহেতু আপনার 3 কেজি কমে যাচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে, আপনি খেয়াল করেন আপনি কিন্তু 1060 টাকায় 3 কেজি পরিমাণ চালের যে কি দাম আপনি কিন্তু বের করতে পারবেন খুব ইজিলি। কারণ টাকা 1060ই আপনি বলতে পারতেছেন যে 100 টাকায় বৃদ্ধি পাইছে কয় টাকা? 6 টাকা। 6 টাকা দিয়েছে। কিন্তু 1060 টাকায় কয় টাকা বৃদ্ধি পাইছে? শতকরা হিসাব করলে চলে যাবে। শতকরা হিসাব করলে কিন্তু আপনার এই জিনিসটা খুব ইজিলি চলে আসবে যে 100 টাকায় বাড়ছে 6 টাকা, তাহলে 1060 টাকায় কয় টাকা বাড়ছে, মানে আপনি কয় টাকা বেশি নেওয়া যাইতে হবে 120 কেজি যদি আপনি এখন বর্তমানে কিনতে যান। ওই বাড়তি টাকাটার দাম হবে 3 কেজি। হ্যাঁ, বাড়তি টাকাটার মূল্য 3 কেজির, মানে কি আপনি ঘটনা হচ্ছে এরকম যে আপনি বাজারে গেছেন 1060 টাকা দিয়ে নিয়ে গেছেন, আপনি বাজারে যাওয়ার পথিমধ্যে হয়তো শুনতে পারছেন যে না চিনির দাম 6% বৃদ্ধি পাইছে। তখন আপনি মনে মনে চিন্তা করতেছেন হায় হায় আমি তো এখন 3 কেজি কম পাবো, এখন তো আমার 1060 টাকা যে পকেটে আছে এটা নিয়ে যদি বাজারে যাই তাহলে আমাকে 117 কেজি দিবে, কিন্তু আমার দরকার তো 120 কেজি। তাহলে 120 কেজি আমি কিনবো, আমি মনে মনে হিসাব করি কয় টাকা আমার বেশি নিতে হবে, রাইট? তখন আপনি হিসাব করবেন এই 100 টাকা 6 টাকা বাড়ছে, তাহলে 1060 টাকায় কয় টাকা বাড়ছে। তখন আপনি ওই পরিমাণ টাকা যদি বেশি নিয়ে যান তাহলে তো আপনি 20 কেজিই কিনতে পারবেন। হ্যাঁ, তখন আপনি এই থিঙ্কিং কিন্তু অঙ্কটা করতে পারেন আপনি। ঠিক আছে, তো এটা করা হচ্ছে সহজ, এই বুদ্ধি মানে এই সিস্টেমে অঙ্ক করা হচ্ছে সহজ। আর যদি আপনি বলেন যে না সমূল্যে বৃদ্ধি দ্বারা করব, তাহলে আপনাকে চিন্তা করতে হবে এরকম যে আগে ছিল 100 টাকা এখন হচ্ছে 106 টাকা, তাহলে আগে ছিল 1060 টাকা, তাহলে এখন কয় টাকা? তাহলে এই যে যে টাকাটা, আগের টাকা আর বর্তমান টাকা, এই দুইটা টাকার ব্যবধান হচ্ছে 3 কেজি পরিমাণ চিনির মূল্য। কারণ আপনি মনে করেন 1060 টাকা, এখন মনে করেন যে আপনার আরো কিছু টাকা বেশি লাগতেছে, হ্যাঁ সে ধরেন মনে করেন যে আরো 70-80 টাকা বেশি লাগতেছে। তাহলে এই যে 70-80 টাকা বেশি লাগতেছে, এই 70-80 টাকাটা কার জন্য বেশি লাগতেছে? 3 কেজি চিনির জন্য কিন্তু বেশি লাগতেছে। তখন ওই 3 কেজি চিনির মূল্য আপনি কিভাবে বের করবেন? বিয়োগ করে বের করতে হবে। জি স্যার। বিয়োগ করে বের করতে হবে। তাহলে আপনি চাইলে সমূলের দ্বারাও করতে পারেন, তাহলে বিয়োগ করতে হবে। আর যদি বলেন যে না সমূলে করব না, সরাসরি 3 কেজির জন্য কয় টাকা বেশি নিতে হবে আমার সেটা বের করব, তাহলে আপনি এভাবে করতে পারবেন যে চিনি মূল্য 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 6 টাকা, 1 টাকায় বৃদ্ধি পেয়েছে, সুতরাং 1060 টাকায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটা করতে পারবো 106, সরি 6 গুণন 1060 ডিভাইডেড বাই 100। তো এখানে আমার যেটা করতে হবে এটাকে আমার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে যেটা পাবো আমরা আম, ধরেন আমরা এটাকে কাটি 4 দ্বারা কাটা যায় এটা, হ্যাঁ 4 দ্বারা মনে হয় কাটা যাবে। 4 দ্বারা কাটে 4 × 25 = 100, আর এটাকে 4 দুগুণে 8 2 26, 4 6 24, 2 20, 4 5 20 কাটা যাচ্ছে। আর আর কাটা যায় 5 দ্বারা, 5 5 25, 5 দ্বারা কাটলে 5 5 25, 1 15, 3 5 15। আচ্ছা, তাহলে নিচে হচ্ছে 5, 3 6 18, 8 হাতে রইল 1, 5 6 30 আর 1 31। কোথাও ভুল হচ্ছে? না ঠিকই আছে, 31, রাইট।
পেয়ে গেছি আমরা। কত পেয়ে গেছি আমরা? 318/5। এই 318/5টা কি মূল্য বলেন? বৃদ্ধি মূল্য। শুধু বৃদ্ধি? 1060 টাকায় এই টাকাটা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আপনি যদি এই 1060 টাকার সাথে এই যে 318/5 টাকা বেশি নিয়ে যান, তাহলে 3 কেজি চাউল, মানে আগের পরিমাণ চাউল কিনতে পারবেন, যেহেতু 3 কেজি কম কিনতে পারতেছেন এখন। সাথে যদি এখন 318/5 টাকা নিয়ে যান, তাহলে আপনি আগের পরিমাণ চিনি কিনতে পারবেন। ক্লিয়ার? তার মানে এই যে যে কমছে, কত কেজি কমে গেছে? 3 কেজি পাচ্ছেন না আপনি। এই 3 কেজির দামই হচ্ছে এখন এই যে 318/5 5 টাকা। টাকা। তাহলে আপনি এখন বলতে পারেন যে 3 কেজি চিনির দাম হচ্ছে হলো গিয়া 318/5 টাকা। ঠিক আছে? তাহলে আপনাকে 1 কেজি চিনির দাম কত যদি প্রশ্ন করে? হ্যাঁ, এখানে প্রশ্ন করছে কি, বলছে প্রতি কেজি চিনি বর্তমান ও পূর্ব মূল্য বের করো। তাহলে 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম কম হবে 318/5 × 3। তাহলে 318কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, হ্যাঁ আমি কাটাকাটি করি, দেখি তো কি হয়। 3 দ্বারা কাটা যায়, দেখেন 3 দ্বারা কাটা যায়। 3 একে 3, একে যায় না, 0, 3 × 6 = 18। তাহলে হলো 106/5। ঠিক আছে? তো এখন এই 106কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে দশমিক আসবে। ঠিক আছে, আমরা আলাদা ভাগ করতে হবে তাহলে। 106, 5, 5 দুগুণে 10। স্যার উত্তরে এভাবে ভগ্নাংশ রেখে দিলে কেটে দিবে? না, হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো এটা যে একটা একুরেট মানে আসতে হবে। ঠিক আছে, একটা একুরেট মানে আপনাকে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হবে? 5 20 100, আর হলো 2 আসবে, হ্যাঁ 21.2 আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এটা আসলো, এটা কি আসলো আমার? এটা আসলে হচ্ছে গিয়ে 1 কেজি চিনির বর্তমান মূল্য। বর্তমান মূল্য। ঠিক আছে, তো এই 1 কেজি চিনির বর্তমান মূল্য। এখন যদি আমাকে পূর্ব মূল্য বের করতে বলে, তাহলে আমরা আগের হেল্পটাই নিব। আগের হেল্প বলতে ওই যে আমাকে যে একটা দেওয়া আছে 6% যে বৃদ্ধির যে টাকাটা দেওয়া আছে, সেখানে আমরা হেল্প নিব। কারণ বর্তমানে যদি 106 টাকা হয়, 6% বৃদ্ধিতে বর্তমানে কত? 106 টাকা। তাহলে পূর্বে ছিল হলো গিয়া 100 টাকা। ঠিক আছে, সেখান থেকে আমরা বের করতে পারবো যে বর্তমানে 106 টাকা হলে, পূর্ব মূল্য 100 টাকা। হ্যাঁ পূর্বে ছিল হলো গিয়া 100 টাকা। ঠিক আছে, তাহলে বর্তমানে 1 টাকা হলে পূর্বে হচ্ছে 100/106 টাকা। সুতরাং বর্তমানে যদি আমার 21.2 টাকা হয়, তাহলে পূর্বে কত ছিল? 100 × 21.2 আর হচ্ছে 106। ঠিক আছে, তো এটা আমরা কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করলে যেটা হবে, 100 × আমরা এটাকে ভেঙে দিব একদম, সরি 212 হবে, 212, আর এখানে হবে 106 × 10। আমরা দশমিকটা তুলে দিলাম। এখন যেটা করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি, দেখেন 6 দ্বারা কাটা যায় এটাকে, 318, না আচ্ছা এই দিক দিয়ে শূন্য শূন্য কাটি, শূন্য শূন্য কেটে দিলাম। এদিক দিয়ে আমরা 2 দ্বারা কাটি, 6 দ্বারা কাটা যায় না, 2 দ্বারা কাটি, তুই আস্তে অল্প অল্প করে কাটি, তাহলে হবে 2 দ্বারা কাটে কত হবে? 5 দুগুণে 10, 3 দুগুণে 6। আচ্ছা, এই দিক দিয়ে যদি 2 দ্বারা কাটি, না এদিক দিয়ে কাটি, এদিক দিয়ে কাটলে হবে 2 কে 2, 0, 6। আচ্ছা, তাহলে আবার এদিক দিয়ে যাচ্ছে 53 দুগুণে 106।
এই হয়ে যাচ্ছে আমার 20। ঠিক আছে, তো পূর্ব মূল্য হচ্ছে 20 টাকা, আর যেহেতু 6% বৃদ্ধি পাইছে এই জন্য বর্তমান মূল্য হচ্ছে 21.2 টাকা। এই অঙ্কের কিছু টিপস আপনাকে দেখাই দিব। এটা হলো এটা এমসিকিউ আসতে পারে। প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু এমসিকিউ আছে, সব অঙ্কের এমসিকিউ অনেক সময় দেখানো হয় না, অনেক সময় ভুলেও যাই আমি। মানে একটু মনে করাই দিলে আমি আপনাদেরকে ধরাই দিতে পারি যে আসলে এমসিকিউ অনেক সময় লেকচার দেওয়ার সময় অনেক সময় আসে না মাথায়। ঠিক আছে, যদি এমসিকিউ আসে তাহলে সেক্ষেত্রে কি করবেন দেখেন, আমরা এই জায়গাটাতে রাখলাম। এমসিকিউ আর রিটেন কিন্তু পাশাপাশি, হ্যাঁ, আসলে কিন্তু ভিন্ন কিছু না। আমরা চিন্তা করি মানে আমাদের অঙ্ক করার সময় দেখা যায় যে আমরা শুধু শুধু মানে টেনশন করি, হ্যাঁ এমসিকিউ মনে হয় অনেক ভিন্ন বিষয়, ওটার জন্য মনে হয় আলাদা সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ, এরকম চিন্তা করি বিদায় কিন্তু আমাদের টেনশনটা হয়। আপনি এই যে এই জায়গাটাতে খেয়াল করেন, এই যে এই জায়গাটাতে এটাই সূত্র। আমি এই জন্য এই নিয়মে অঙ্কটাকে শিখাইছি আপনাকে, এটাই সূত্র। এখানে কি আছে বলেন তো, এই 6টা কি বলেন তো? 6 হচ্ছে হলো গিয়া বৃদ্ধি, বৃদ্ধি, হ্যাঁ। তাহলে অঙ্কের সূত্রটা থাকে এরকম, বৃদ্ধি বা হ্রাস গুণন মূল টাকা, ঠিক আছে, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এর সাথে গুণন হলো গিয়া কম বেশি, এটা হলো সূত্র। দেখবেন যে বিভিন্ন বইতে এই সূত্রটা আছে। হ্যাঁ, বৃদ্ধি হ্রাস গুণন হচ্ছে মূল টাকা, 100 গুণন কম বেশি। ঠিক আছে, এখন এইটার কাহিনী কি, একবার বৃদ্ধি হ্রাস লিখছি আবার কম বেশি লিখছি। ঠিক আছে, এই জিনিসটার কাহিনী কি, এটা রহস্যটা হচ্ছে দেখেন, এই রহস্যটা এখানেই। বৃদ্ধি হ্রাস হচ্ছে আসলে শতকরার বৃদ্ধি হ্রাস বোঝাচ্ছে, এখানে 6 গুণন মূল টাকা হচ্ছে 1060। ঠিক আছে, আর এই হলো 100। এখন আপনি দেখেন কত কেজি চিনি ছিল, 3 কেজি। ঠিক আছে, মানে কি কত কেজি চিনি কম কিনতে পারছেন আপনি, 3 কেজি। এই 100 সাথে সেই কম বেশি হচ্ছে পরিমাণটা। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে 21.2 হবে, কারণ এইটা অলওয়েজ সর্বদাই বর্তমান মূল্য বের হবে সূত্র দ্বারা করলে। কোন মূল্য বের হবে? বর্তমান মূল্য। যখন সূত্র দ্বারা করবেন এই যে সূত্রটা সব সময়ই কি হবে, বর্তমান মূল্য বের হবে। তা আসলে কিন্তু সূত্র মুখস্থ করার কোনো কারিশমাই না, এখানে আসলে কিন্তু বোঝাই যাচ্ছে। আপনি যদি এটা বুঝেন যে 100 টাকায় 6 টাকা বৃদ্ধি পাইছে আর 1060 টাকায় কয় টাকা বৃদ্ধি পাইছে, এটা তো মাথায় আপনার আসারই কথা যেহেতু আপনি রিটার্ন করতে পারতেছেন। তার মানে 100 টাকায় 6 টাকা, 1060 টাকায় কয় টাকা, এই ক্যালকুলেশনটা কিন্তু আপনি সহজেই এসে যাবে যে হ্যাঁ এটা হবে 6 গুণন 1060, আর 100 টাকা যেহেতু 100 টাকা ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটা তো আসবেই। এখন এই মূল্যটা হচ্ছে 3 কেজির মূল্য, কথাটা বুঝেন, এই মূল্যটা হচ্ছে 3 কেজির মূল্য। একে যদি 3 দ্বারা ভাগ দেই তাহলেই 1 কেজির মূল্য বের হবে। এটাই হলো আসলে মূল কাহিনী, আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই কথাগুলো দেখেন, আপনি যদি এই কথাগুলো জানেন, এই কথাগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হইতেছে। হ্যাঁ, বৃদ্ধি হ্রাস গুণন মূল টাকা, 100 গুণন কম বেশি। অনেক সময় হয় কি যে বৃদ্ধি হ্রাস এই যোগ হবে না গুণ হবে ভুলে গেছেন, 100 এই গুণন কম বেশি, হ্যাঁ 100 গুণন কম বেশি হবে না যোগ কম বেশি হবে, তখন কিন্তু ভুলে যাবেন। কারণ এটার সাথে কিন্তু আপনার ওই যে একটা দেখবেন যে ইয়ের অঙ্ক আছে না, যে তেলের দাম, সরি কি বলে, খরচের কোনো পরিবর্তন হবে না, অঙ্কগুলো আছে না, যে চিনির মূল্য 10 টাকা বেড়ে গেল, চিনির ব্যবহার কি পরিমাণ কমালে এদের খরচে কোনো পরিবর্তন হবে না। এটার সূত্র কিন্তু আবার একটু কনফিউশন টাইপের, এটার সাথে যখন মিলাইয়া সূত্র করবেন তখন কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। যেমন মনে করুন ওটার সূত্রটা কি, ওটার সূত্র ছিল হইল গিয়া 100 গুণন 100 গুণন কম বেশি, কম অথবা বেশি, 100 যোগ কম বেশি, কম অথবা বেশি। মানে কি, মানে বৃদ্ধি হ্রাস আর কি। ঠিক আছে, 100 গুণন বৃদ্ধি হ্রাস অথবা 100 যোগ বৃদ্ধি হ্রাস। যখন দেখেন দুইটা সূত্র যখন পাশাপাশি করতে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা কনফিউশন কাজ করবে, যে এই যোগ চিহ্নটার জন্য। ক্লিয়ার? এর জন্য সূত্র মুখস্থ করব না আমরা, সূত্রের সাথে সূত্রকে যেন আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি সেটা আমরা দেখব।
ঠিক আছে? এই জন্য আপনার ওই কিকটাই যদি ভালো করে মাথায় সেট করতে পারেন তাহলে সূত্র আপনার পিছনে ঘুরবে, জি স্যার, নিজে বানানো যাবে। নিজেই বানানো যাবে। ঠিক আছে, এটা এটা আজকে এই পর্যন্তই ক্লাস, আমরা আর করব না। আর এই আপনারা যেগুলো করাইছি এগুলোই প্র্যাকটিস করেন, আশা রাখি পরের যেগুলো আছে সেগুলো আমরা একটানা করে ফেলতে পারবো আস্তে আস্তে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। স্যার